জি, আসসালামু আলাইকুম। উপমহাদেশের প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। নৈশ মানে রাতের বিদ্যালয়, ঠিক আছে? রাতের বিদ্যালয় মানে হচ্ছে পড়ালেখা। রাতের বিদ্যালয় চালু করা হয় কত সালে? তো এক সময় এদেশের মানুষজন পড়াশোনা করতে চাইতো না। তো মানুষকে পড়াশোনার প্রতি উদ্বুদ্ধ করার জন্য বলছে যে কোনো সময় নেই, যে কোনো সময় আপনি পড়াশোনা করতে পারবেন। তাও মানুষ টাইম মেনটেন করতে পারে না। তখন ব্রিটিশ আমলে বলা হলো যে আপনাদেরকে পড়াশোনা করতেই হবে। সেজন্য তারা নৈশ বিদ্যালয় চালু করে দিল, যে আপনি সারাদিন কাজ করবেন, করার পরে রাতে এসে অন্তত পড়াশোনা করতে হবে। ঠিক আছে? যেমন আমাদের চাঁদপুরে ছিল সুদীপ্ত চাঁদপুর। তবে এরকম প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে নৈশ বিদ্যালয় চালু হয়েছিল প্রথম কত সালে, এটা আপনার কাছে জানতে চেয়েছে। এখনো আছে এই প্রকল্পের অধীনে অনেকগুলো প্রতিষ্ঠান। তো সেটা কি 1918 সালে চালু হয়েছিল, নাকি 1899 সালে, নাকি 1778 সালে, নাকি 1872 সালে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 1918 সালে। ঠিক আছে, 1918 সালে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। অর্থাৎ নৈশ বিদ্যালয় এটা কারা চালু করেছে? ব্রিটিশরা। মনে রাখবেন, ব্রিটিশরা ব্রিটিশরা চালু করেছে। তাহলে ব্রিটিশরা চালু করেছে কত সালে? 1918 সালে। ঠিক আছে, উপমহাদেশে প্রথম নৈশ বিদ্যালয় চালু করা হয় কত সালে? সেটা হচ্ছে 1918 সালে। আর এটা কে চালু করেছে? সেটা হচ্ছে ব্রিটিশরা চালু করেছিল। আর এই নৈশ বিদ্যালয়ে কেন চালু করেছে? যাতে একবারে সকল স্তরের মানুষজন শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক আছে, যেমন এই যে এডুকেশন, এরকম ছোট ছোট শিক্ষা দিত, যে এডুকেশন এটা বাধ্যতামূলক আপনাদের জন্য। তারপরে বলা হতো যে, আপনারা বলেন এডুকেশন শব্দটা কোথা থেকে এসেছে? যেমন ল্যাটিন শব্দ, তাই না? ল্যাটিন শব্দ এরকম মুখোমুখি পড়াতো। আর হচ্ছে হাতের লেখা, ঠিক আছে, হাতের লেখা। তারপর হচ্ছে মৌখিক কিছু জ্ঞান, বর্ণমালা। তারপরে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো। হারিকেন নিয়ে নিয়ে মানুষ এই বিদ্যালয়ে যেত, পড়াশোনা করতো। আমি ছোটবেলায় কিছুটা এই প্রকল্পের কাজ দেখেছিলাম, এখনো হয়তো কোথাও কোথাও আছে। ঠিক আছে, তো এই নৈশ বিদ্যালয় সিস্টেম। তো যা হোক, আমরা এবার দেখব হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের উপ আনুষ্ঠানিক শিক্ষা বিস্তার কার্যক্রম শুরু হয় কত সালে? দেখেন, একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা হচ্ছে আনুষ্ঠানিক। তাহলে আনুষ্ঠানিক এটা অনেকে বুঝে না, কিন্তু যখন আমি ফর্মাল এডুকেশন বলি তখন সবাই বুঝে। ফর্মাল এডুকেশন, আচ্ছা, ফর্মাল এডুকেশন। আরেকটা হচ্ছে উপানুষ্ঠানিক। এই যে উপানুষ্ঠানিক শিক্ষা, উপানুষ্ঠানিক শিক্ষা মানে কি? ইনফর্মাল এডুকেশন। ইনফর্মাল এডুকেশন যেটা, এটাকে বলা হয় ইনফর্মাল এডুকেশন, মানে হচ্ছে উপানুষ্ঠানিক শিক্ষা। আর ফর্মাল এডুকেশন মানে হচ্ছে আনুষ্ঠানিক শিক্ষা। এখন মানুষ কিন্তু ফর্মালের চেয়ে ইনফর্মালি বেশি শিক্ষা গ্রহণ করে। আপনি দেখেন স্কুল কলেজে ক্লাসরুমের মধ্যে যতটুকু না পড়ায়, তার চেয়ে বেশি শিখেন বন্ধুদের সাথে আড্ডাতে গিয়ে, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে গিয়ে, কোনো কনফারেন্সে অংশগ্রহণ করে, কোনো মাহফিলে গিয়ে আপনি কিন্তু বেশি শিখতেছেন। সুতরাং ফর্মালের মধ্যে একটা ভয় থাকে যে আপনি শিখতে যাচ্ছেন, আপনার টার্গেট ওখানে দিতে হবে। ফলে আমাদের সাইকোলজি ওদিকে মানে যেতে চায় না। মানুষ তো আসলে নেগেটিভ দিকে ফিরে আসে, তাই না? যার কারণে দেখা যায় ইনফর্মাল এডুকেশনটা খুব জরুরি হয়ে পড়ে। বলছে যে মানুষ উপানুষ্ঠানিক শিক্ষাটা গ্রহণ করুক। তো এই যে উপানুষ্ঠানিক শিক্ষা বিস্তার, এটা কত সালে চালু হয়েছে? এটা হচ্ছে 1991 সালে চালু হয়েছে। 1991 সালে এই উপানুষ্ঠানিক শিক্ষাটা চালু হয়েছে। ঠিক আছে, এটা যে ক্লাসরুমের ভিতরে শিখবে তা নয়, এটা প্র্যাকটিক্যালি শিখবে গিয়ে তারা। ঠিক আছে, যেমন বিদ্যালয়ের মধ্যে মানে মানে কিভাবে ম্যানেজ করবে, ঠিক আছে, একটা হোটেল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে ধরেন একটা মেহমান আসলে তাকে কিভাবে যত্ন করতে হয়, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি শেখায়। এবং আপনি দেখেন যে পলিটেকনিক যেই প্রতিষ্ঠানগুলো, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি শেখায়। ঠিক আছে, হাতে কলমে আপনাকে শিখিয়ে দেয়। ঠিক আছে, এটা ঠিক করেন, এটা ঠিক করেন, যান আপনি শিখেন। এখানে আপনি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু উপ আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে পড়ে। আবার
সাবকনসিয়াসলি শিক্ষা, এটা উপানুষ্ঠানিকের মধ্যে পড়ে। নট কনসিয়াসলি, সাবকনসিয়াসলি, মানে অবচেতন মনে মানুষ অনেক কিছু শিখে যায়। যেটা দেখো, ধরেন একটা গান আপনি শুনতেছেন শুনতেছেন, মানে একটা সময় আপনার ভিতরে এটা ঢুকে গেল, এটাকে বলা হয় মানে উপানুষ্ঠানিক শিক্ষা। তো যা হোক, আমি এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলবো। আমরা এই দেখি যে এবার একটা প্রশ্ন হচ্ছে ন্যাপ। এই ন্যাপটা কি? ঠিক আছে, আমি যদি এটা ফুল মিনিং বলি তাহলে হবে ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন, তাই না? তাহলে এটা কি হবে বলেন তো? ন্যাশনাল এডুকেশন ফর প্রাইমারি, সরি, ন্যাশনাল একাডেমি হবে এটা। ন্যাশনাল একাডেমি, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন। ঠিক আছে, ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন বা ন্যাপ কি? এটা কি জাতীয় শিক্ষানীতি, নাকি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, নাকি জাতীয় বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র, নাকি জাতীয় জনশিক্ষা একাডেমি? তো দেখেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে ন্যাপ, এটা কি? তো এখানে অর্থটা যদি আমি বুঝি তাহলে এখানে বের করাটা সহজ। জাতীয় শিক্ষানীতি, এখানে কি এডুকেশনাল পলিসির কথা বলছে, নাকি জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির কথা বলছে, নাকি জাতীয় বিদ্যুৎ, এখানে কি ইলেকট্রনিক এরকম কোন শব্দ আছে? নাই। জাতীয় জনশিক্ষা, এখানে কি মাস এডুকেশনের কথা আছে? নাই। তার মানে মিলে যাচ্ছে এটা। সুতরাং সঠিক অ্যান্সার হবে এটা, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি, এটাই হচ্ছে ন্যাপ। তো এই প্রশ্নটা, এটা যে শুধু আপনাদের সমাজসেবাতে আসে তা নয়, এটা প্রাইমারিতে আসে। হ্যাঁ, তারপরে এটা আমি দেখেছি বিসিএসও এসেছে এই প্রশ্নটা। আবার দেখা যায় অ্যাডমিশন, আপনারা যারা এই যে অ্যাডমিশন পরীক্ষা দিয়েছেন, হয়তো বিগত সালের প্রশ্নগুলো পড়তে গিয়ে এই প্রশ্নটা পেয়েছেন। ঠিক আছে, এটা আসেই। এগুলো ফুল মিনিং জানতে চাওয়া হয় অনেক সময়। যেমন প্রশ্ন আসতে পারে ইউনেস্কো। এই যে ইউনেস্কো, এটার ফুল মিনিংটা কি? ঠিক আছে, আবার এটিএম, এটার ফুল মিনিং কি? আবার আসতে পারে টিন, এটার ফুল মিনিং কি? এভাবে ধরেন আলাদা আলাদা একটা ওয়ার্ড দেয়া থাকে, এই ওয়ার্ডের ফুল মিনিং জানতে চায়। তাহলে এগুলা কোত্থেকে পড়বেন? বিষয়টা হচ্ছে কোত্থেকে পড়বেন, বিগত সালেগুলো পড়বেন না। দেখবেন যে একবারে সচরাচর পরিচিত বিষয়গুলো পরীক্ষা চলে আসে। ঠিক আছে, বিগত সালে পরীক্ষা আসে যেগুলো, এগুলো তো একবার দেখে যাবেনই। তবে আলোচিত দেখবেন যে কোনটা আলোচিত। ঠিক আছে, আলোচিত যেগুলো, যেমন এবার আসতে পারে পিআর কি, ধরেন আসতে পারে পিআর। হ্যাঁ, এই যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ, এই যে নির্বাচন যে পদ্ধতি, এটা আসতে পারে আপনাদের। তারপরে ধরেন পরীক্ষা আসতে পারে পিএম কি অথবা এএম কি। ঘড়ির সময়ের সাথে দেখেন না, সময়ের সাথে থাকে পিএম এএম। ঠিক আছে, পিএম এএম থাকে, তাহলে পোস্ট মেরিডিয়ান, অ্যান্টি মেরিডিয়ান। তো এভাবে আপনাদেরকে কিছু কিছু বিষয় আছে বেসিক, এগুলো পরীক্ষাতে টেস্ট করে যে এগুলো আপনি পারেন কিনা। ওকে, এবার আসেন আমরা পরে আরেকটা প্রশ্ন দেখি। এখানে বলা আছে কথক লিপি কি? শিক্ষা সম্পর্কে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে কথক লিপি কি? দেখি আপনাদের কোনো ধারণা আছে কিনা, কেউ যদি পারেন একটু কমেন্টে জানাবেন। কথক লিপি কি? এটা কি বিখ্যাত উপন্যাস, নাকি বর্ণমালার ইলেকট্রনিক বই, ধারাবাহিক টিভি নাটক, নাকি বিখ্যাত নাটক? জি, বিপা রানী, তারপর হচ্ছে মিরাজুল ইসলাম, তাসফিয়া, মেহজাবিন হক, তারপর হচ্ছে মারুফ হাসান, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কারা দিয়েছেন? আমাদের এমডি সুজন, সাদিক হোসেন সাদিক, তারপরে
আচ্ছা, জেবা মুবাশশিরা, তারপর হচ্ছে লাবণী ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? কথক লিপি কি? কথক লিপি হচ্ছে বর্ণমালার ইলেকট্রিক বই। এটা যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে। বর্ণমালার একটি ইলেকট্রিক বইয়ের নাম কি? এটা হচ্ছে কথক লিপি। বর্ণমালার একটি ইলেকট্রিক বই নাম কি? কথক লিপি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বর্ণমালার একটি কথক লিপি, এটা একটা ইলেকট্রিক বই। এটা হলো একটা ইলেকট্রিক বই। তাহলে আপনারা অনেকেই দেখছি সঠিক অ্যান্সার দিয়েছেন। এই অ্যান্সারগুলো লেখা রাখবেন। হ্যাঁ, এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলো লেখা রাখতে হয়। যেমন আপনাদের পরীক্ষা আসতে পারে শিক্ষা কি, এভাবে আসতে পারে শিক্ষা কি, অথবা শিখন কি। তাহলে শিক্ষা এক জিনিস, শিখন কিন্তু আরেক জিনিস। শিক্ষা মানে হচ্ছে এডুকেশন, তাই না? আপনাকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ এডুকেশন। আর শিখন মানে কি? টিচিং, সরি লার্নিং, তাই না? লার্নিং। তাহলে শিখন কি, শিক্ষা কি, এরকম কিছু শব্দ আছে স্পেসিফিক, এগুলো আপনাকে জানতে হবে। এবার আসেন, আমরা চলে যাচ্ছি পরবর্তী একটা প্রশ্নে। ফুটবল খেলায় গোল পোস্টের খুঁটি দুটি কত গজ দূরে থাকে, বা পোস্টের দূরত্ব কত? ঠিক আছে, ফুটবল খেলায় গোল পোস্টের খুঁটি দুটির কত গজ দূরে থাকে? একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি, এটা আসলে কত গজ দূরত্ব হয়ে থাকে? 4 গজ, 6 গজ, 8 গজ, 10 গজ? তো যারা আসলে খেলাধুলা সম্পর্কে পড়াশোনা করেন না আমার মতো, তারা কিন্তু বিপদে পড়তে হয়। কারণ খেলাধুলা থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসেই, যেই কোনো পরীক্ষাতে, সেটা বিসিএস হোক আর আপনাদের সমাজসেবা অধিদপ্তরে হোক, সব জায়গায় কিন্তু খেলাধুলা থেকে আসবে। আর এবার খেলাধুলা বলতে এই ফুটবল যে বিশ্বকাপ 2026, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কত জানেন? 200% শিওর, 200% শিওর আপনি ধরে রাখেন, প্রশ্ন আসবেই। তাহলে ফুটবল খেলায় গোলপোস্টের খুঁটি দুটির কত গজ দূরত্বে? সেটা হবে 8 গজ দূরত্ব হবে। ঠিক আছে, 8 গজ দূরত্ব হবে। এটা একটা খুঁটি থেকে আরেকটা খুঁটি। ঠিক আছে, এটা একটু জেনে রাখেন আপনারা। তারপরে দেখেন লেখা আছে ফুটবল খেলায় কয়ভাবে ডিরেক্ট কিক দেওয়া যেতে পারে? কয়ভাবে আপনি সরাসরি কিক দিতে পারবেন? ঠিক আছে, ফুটবল লাভার যারা, তারা এটা ভালো বলতে পারবে। তবে আপনাদেরও জানতে হবে, যেহেতু আপনারা আপনারা হচ্ছে ক্যান্ডিডেট, আপনারা পরীক্ষা দিবেন, চাকরির পরীক্ষা দিবেন। মনে রাখবেন, এটা হচ্ছে 3 ভাবে এই কিকটা দেওয়া যেতে পারে। ঠিক আছে, ফুটবল খেলায় কয়ভাবে ডিরেক্ট কিক দেওয়া যেতে পারে? সেটা হচ্ছে 3 ভাবে ডিরেক্ট কিক দেয়া যেতে পারে। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন দেখেন, ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নম্বর লাগানোর প্রথা প্রথম চালু হয় কোন সালে? ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নম্বর লাগানোর প্রথা প্রথম চালু হয় কোন সালে? এটা কি 1925 সালে, নাকি 1928 সালে, 1932 সালে, নাকি 1933 সালে? তা আমাদের এই ক্লাসটি যারা দেখছেন, এই ক্লাসটি সবাই যাতে পায় এবং এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে, ক্লাসটি দ্রুত শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, একটু শেয়ার করে দেন, কারণ এখানে ক্যান্ডিডেট পার্টিসিপেন্ট অনেক কম, অনেক কম। এরকম যদিও হয় তাইলে ক্লাসের আয়োজন হবে না। ঠিক আছে, ক্লাসের আয়োজন হবে না। তাহলে ফুটবল খেলোয়াড়দের জার্সিতে নম্বর যে লাগায়, এই যে 10 নম্বর জার্সি পরে কি নেইমার, ঠিক আছে, মেসি, এরা হচ্ছে 10 নম্বর পরে। ঠিক আছে, 1 নম্বর জার্সি সাধারণত যিনি গোলকিপার তার থাকে। তো এই যে মানে নম্বর পদ্ধতি, এটা আসলে কত সালে চালু হয়েছিল? এটা হয়েছিল 1928 সাল থেকে। বুঝতে পেরেছেন? তাহলে ফুটবল খেলার আধুনিকায়ন কিন্তু আজকে নতুন না, এটা অনেক আগের, অনেক আগের। 1928 সাল থেকে এই জার্সিতে কি করা হয়? জার্সিতে নাম্বার লাগানো শুরু করে। জার্সিতে নাম্বার লাগানো শুরু করে কত সালে? ধরেন 5 নাম্বার জার্সি, 6 নাম্বার, 7 নাম্বার। ঠিক আছে, আর স্ট্রাইকার যারা, তারা হচ্ছে 10 নাম্বার সাধারণত হয়ে থাকে, ভালো খেলে যারা।
এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখব হচ্ছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা কি জুরিখ নাকি প্যারিস, মিলান নাকি বার্সেলোনা? এটা কোথায় অবস্থিত আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সদর দপ্তর? এটা কি জুরিখ? আচ্ছা, দেখেন এই যে ফুটবল ফেডারেশন যেটা 1903-তে প্রতিষ্ঠিত হয়েছিল, এটার সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। তাহলে এটা সদর দপ্তরটা কোথায় অবস্থিত? এটা সদর দপ্তরটা হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। আপনাদের পরীক্ষাতে আসবে। তো আপনারা আমাদের সাথে যারা যারা জয়েন করেছেন অন্যদেরকেও ক্লাসটিতে জয়েন করিয়ে দেন, কারণ আমাদের অনেক ভাই বোন আছে আমাদের ফ্রি ক্লাসগুলো শুধু করে এবং কি তারা অপেক্ষায় থাকে, কিন্তু তারা নোটিফিকেশন পায় না। কোনো কারণে হোক তারা নোটিফিকেশন না পাওয়ার কারণে তারা ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। আর একটু বলে রাখি, আমাদের এই পেজের মধ্যে আমাদের 19তম নিবন্ধন জেনারেল ফুল কোর্স আমরা চালু করেছি। যারা আপনারা 19তম নিবন্ধন পরীক্ষার দিবেন, প্রিপারেশন নিতে চান, তারা আমাদের এখানে ভর্তি হতে পারবেন। আমরা 4টা বিষয় পড়াই, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। এই 4টা বিষয় বেসিক থেকে ধরে ধরে পড়াই। আপনারা যদি কেউ চান ভর্তি হতে, আজই ভর্তি হতে পারবেন, এই মুহূর্তে ভর্তি হতে পারবেন। আমাদের রেগুলার ফি হচ্ছে 3000 টাকা। আমাদের 3000 টাকা, এটা হচ্ছে রেগুলার ফি। কিন্তু লাইভ চলাকালীন সময় কেউ যদি ভর্তি হতে চান জাস্ট 1499 টাকা দিলেই হবে। আর এখানে আপনি পেয়ে যাবেন 4টি বই। মনে রাখবেন, এখানে 4টি বই দেয়া হবে আপনাকে, বাংলা, ইংলিশ, জিকে আর একটা হচ্ছে ম্যাথের। এই 4 ধরনের বই আপনাকে দেয়া হবে এবং বইগুলোর পড়া আমরা ক্লাসের মধ্যেই পড়িয়ে দিব। বইয়ের পড়া ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর সাথে সাথে আপনি এক্সাম দিবেন, ঠিক আছে? এক্সাম দিতে পারবেন। এক্সামের জন্য কোনো টাকা লাগবে না, বইও কোনো টাকা লাগবে না। আমরা 4টা বই আপনাকে দিয়ে দিব এই জাস্ট 1499 টাকা দিয়ে ভর্তি হলে। 4টা বইয়ের দাম আছে বাজারে প্রায় 1200 টাকার উপরে। আপনি বাজার থেকে যদি কিনেন 1200 টাকা লাগবে, কিন্তু আমাদের এখানে 1499 টাকা দিয়ে ভর্তি হলে আপনাকে আর 1 টাকাও দিতে হবে না। বই আমরা দিয়ে দিব, আবার একটা সাজেশন দিব, চূড়ান্ত সাজেশন। এই সাজেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন কি, মানে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ নয় নিবন্ধনের। ঠিক আছে? আপনারা কেউ যদি আমাদের এখানে এই মুহূর্তে যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, এরকম যদি কেউ থাকেন, তাহলে আপনি উপরে যে নাম্বার দেয়া আছে 01767265758, এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে, বিকাশ অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। তাহলে সেন্ড মানি করে আপনি এই নাম্বারে কল দিবেন অথবা মেসেজ দিবেন যে ভাই আমি টাকা পাঠিয়েছি, আমাকে অ্যাড করেন। আমরা সাথে সাথে আপনাকে অ্যাড করব। স্যার আমি ভর্তি হয়েছি কিন্তু বই তো পাই না। আচ্ছা ভাইয়া, আপনি বই পাবেন, আমরা অলরেডি বই পাঠিয়ে দিয়েছি। যদি কেউ বই না পেয়ে থাকেন 2-4 দিনের মধ্যে, তাহলে আপনি আমাদেরকে নক করবেন সেম নাম্বারে। আমরা চেক করব যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা ঠিক আছে কিনা। যদি ভুল অ্যাড্রেস দেন তাহলে এটা ভুল ঠিকানা চলে গেছে, এটাকে আবার এনে তারপরে পাঠাতে হবে। ঠিক আছে? জি ভাইয়া আমি ভর্তি হয়েছি, আলহামদুলিল্লাহ আপনি ভর্তি হয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এখন যারা ভর্তি হতে চান আপনারা চাইলে এখনই ভর্তি হতে পারবেন। ঠিক আছে? এখনই আপনি চাইলে ভর্তি হতে পারবেন। হ্যাঁ অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। হ্যাঁ, এখন যদি ভর্তি হন মাত্র 1499। ঠিক আছে? আর ক্লাস কেটে গেলে, অর্থাৎ আমি ক্লাস থেকে চলে গেলে তখন 3000 টাকা, কিন্তু এখন একটা অফার, সেটা 1499 টাকা। ওকে? আপনি যদি ভর্তি হতে চান তাহলে এই যে উপরে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে দিবেন। আসেন, ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? আমরা দেখেছি জুরিখে। ফিফার কার্যালয়টা এটা কোথায় অবস্থিত ভাইয়া? ফিফা, এই যে ফিফা, এটা সদর দপ্তরটা বা হেড অফিস এটা কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে, ইতালিতে, জার্মানিতে নাকি ফ্রান্সে? তাহলে আমরা একটু আগে দেখেছি ফিফার কার্যালয়টা অবস্থান হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। তার মানে এখানে যেহেতু শহরের নাম দেয় নাই, দেশের নাম দিয়েছে, তার মানে এটা অ্যান্সার হবে সুইজারল্যান্ড। এই সেই সুইজারল্যান্ড যেখানে ফিফা এর কার্যালয়ের অবস্থান। তো এগুলো আপনাদেরকে জানতে হবে। তারপরে দেখেন সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলা কত সালে এবং কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল।
তাহলে বিশ্বকাপ ফুটবল খেলাটা একটা সময় তো ছিল না, এমনি মানুষ খেলতো, কিন্তু এই যে বিশ্বকাপ মানে আয়োজন করে, বিশাল আয়োজন হবে, লাখ লাখ মানুষের খেলা দেখার জন্য উদ্বুদ্ধ হবে, খেলা দেখবে, আনুষ্ঠানিকভাবে এই খেলাটার আয়োজন করা হয় কত সালে? তাহলে মনে রাখতে হবে বিশ্বকাপ ফুটবল খেলা সর্বপ্রথম চালু হয়েছিল 1930 সালে। ওকে ফাইন। তাহলে 1930 সাল দেখেন তো কোথায় আছে, আর কি কোথাও আছে? 1930, 1950 তার মানে এটা কাটা, তারপর 1938 তার মানে এটা কাটা, 1934 এটা কাটা, তাহলে 1930 আছে, তার মানে এটাই হলো সঠিক। এটা হয়েছিল কোথায়? উরুগুয়েতে। ঠিক আছে, এটা হয়েছিল উরুগুয়েতে। তাহলে সর্বপ্রথম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল 1930 সালে। যে দেশে অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে উরুগুয়েতে। ঠিক আছে, বিশ্বকাপ ফুটবল খেলাটা অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়ে। ঠিক আছে, অনেকে এটা কিন্তু জানে না। আবার 1945 সালে খেলা হয় নাই, কারণ কি? ওই যে বিশ্বযুদ্ধের কারণে। এরকম কয়েকটা, এই যে এবার যে রাউন্ডটা হচ্ছে, এটা কততম বিশ্বকাপ? এটা কততম বিশ্বকাপ চলছে? এটা কি 22তম নাকি 23তম? তাহলে উত্তর হচ্ছে 23তম। তাইলে বর্তমানে যে খেলাটা চলছে 2026 সালের, এই যে 2026 সালের যে খেলাটা চলছে এটা হচ্ছে 23তম খেলা। ঠিক আছে, 2026 সালের খেলাটা কি? 23তম আসর, বিশ্বকাপ আসর। প্রতি 4 বছর পর পর বিশ্বকাপ এর আয়োজন হয়। আগে 5 বছর ছিল, কিন্তু 4 বছর পর পর এখন হচ্ছে। তাহলে প্রতি 4 বছর পর পর এই খেলার আয়োজন হচ্ছে, মানে আনুষ্ঠানিকভাবে এটার আয়োজন হচ্ছে। তো এই হলো বিষয়। তারপরে আমরা এখানে দেখব পরবর্তী প্রশ্ন, বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পর পর? এটা অ্যান্সার আমি একটু আগে লিখেছি, অন্তত এটা যেহেতু একটু আগে করেছি, এই প্রশ্নের উত্তর আপনারাই করেন। জি, মেহের সমদ্দার, লাবণ ইসলাম, সেতু সরকার, মেহের মারুফ চৌধুরী, আপনাদের সবাইকে ধন্যবাদ। সেনবাগি, তারপর যে তোহা জাহান, আপনাকেও ধন্যবাদ। মোস্তাফিজুর রহমান, আপনাকেও ধন্যবাদ। মেঘবালিকা আপু, আপনি গতকাল ক্লাস করেননি, আজকে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে আরজিনা আসপিরা পুষ্প, ঠিক আছে, আপনি সঠিক বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাও খোরশেদ আলম, আপনি হয়েছে জীবন্ত রহস্যময় আজিমুদ্দিন, হ্যাঁ, তারপরে হচ্ছে কে আর সুজন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে এখানে কি বললাম আমরা? বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পর পর? বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় 4 বছর পর পর। তাহলে আপনারা সঠিক অ্যান্সার দিয়ে ফেললেন অলরেডি, সেটা হচ্ছে 4 বছর পর পর। বাহ, ঝড়ের গতিতে আপনারা অ্যান্সার দিয়ে ফেললেন, ঝড়ের গতিতে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এইভাবে অ্যান্সার করতে হবে, তাহলে বুঝতে পারবেন, মানে তাহলে আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আমি ক্লাসরুমের মধ্যে আছি। তেমনি তো অনলাইনে ক্লাস খুব আরামায়েশের ক্লাস, বাসায় বসে বসে, অফিসে বসে বসে, রাস্তার পাশে, বাসে, গাড়িতে বসে আপনি কিন্তু হেডফোন লাগিয়ে ক্লাসটা করতে পারছেন, তাই না? তো এটা একটা সুবর্ণ সুযোগ। জি, ওয়ালাইকুম আসসালাম, এই মাত্র জয়েন করলেন। আচ্ছা, ঠিক আছে, ক্লাসটি কন্টিনিউ করেন আপনারা। এবার দেখেন পরবর্তী প্রশ্ন, 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন দেশ কোনটি? আচ্ছা, এটা তো জানলাম ভাইয়া, ফুটবল খেলাটা 1930 সালে বিশ্বকাপ আকারে শুরু হয়েছে, কিন্তু ওই খেলাতে চ্যাম্পিয়ন হয়েছে কে? এটা আমার খুব জানতে ইচ্ছে করে। করেন আপনাদের কি জানতে ইচ্ছে করে যে ফুটবল বিশ্বকাপ সর্বপ্রথমটা কে জিতেছিল? হ্যাঁ, এটা কি ইংল্যান্ড, ইতালি, আর্জেন্টিনা নাকি উরুগুয়ে? সবাই কিন্তু ধুমায় আর্জেন্টিনা লিখে ফেলতে চাচ্ছেন, কিন্তু এটা হবে না। আর্জেন্টিনা প্রথম পায় নাই, তার মানে পেয়েছিল কে? উরুগুয়ে। যে দেশে আয়োজন হয়েছিল, অর্থাৎ হোস্ট কান্ট্রি ওই বছর জিতেছিল, এরা চ্যাম্পিয়ন হয়েছিল। ঠিক আছে, হোস্ট কান্ট্রি চ্যাম্পিয়ন হয়েছিল। তার মানে 1930 সালে যে বিশ্বকাপ ফুটবল, এই খেলাটা
অনুষ্ঠিত হয়েছিল, সেই খেলার মধ্যে দেখা যাচ্ছে যে যারা চ্যাম্পিয়ন হয়েছে ওই চ্যাম্পিয়ন দেশ যেটা সেটা হচ্ছে উরুগুয়ে। ওকে, তারপর আসেন দ্বিতীয় বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ, অর্থাৎ দ্বিতীয় যে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়েছিল, এটাও তো আমার কাছে জানতে ইচ্ছে করে। প্রথমটা হয়তো সবাই জানবে যে হোস্ট কান্ট্রি জয়লাভ করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলে কারা জয়লাভ করেছিল এটা কিন্তু সচরাচর অনেকে জানে না, অথচ এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। আপনাদের চাকরি পরীক্ষার প্রশ্ন যদি একটু হার্ড করতে চায় এভাবে করবে। তাহলে দ্বিতীয় বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন দেশ কোনটি? ইতালি, আর্জেন্টিনা, উরুগুয়ে নাকি জার্মানি? তাহলে দ্বিতীয় বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নে যে রাষ্ট্রটি চ্যাম্পিয়ন হয়েছিল সেটা হচ্ছে ইতালি। তাহলে উরুগুয়ের পরে যারা বিশ্বকাপটা নিয়েছে তারা কারা? তারা হচ্ছে ইতালিয়ানরা। ঠিক আছে, ইতালিয়ানরা দ্বিতীয় বিশ্বকাপ পেয়েছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশ কত সালে বিশ্বকাপ ফুটবল জয়লাভ করেছিল? যদি কেউ পারেন এই উত্তর যদি জানেন আপনি একটু কমেন্টে জানিয়ে দেন, বাংলাদেশ কত সালে বিশ্বকাপ ফুটবলে জয়লাভ করেছিল? জি, তোহা জাহান, থ্যাংক ইউ সো মাচ। মাসুদ রানা, লাবণী আপু, আব্দুর রশিদ, থ্যাংক ইউ সো মাচ যে আপনারা কানেক্ট আছেন। মৃণাল সেন, পুষ্পক, খোরশেদ আলম, আপনারাও অ্যান্সার করার চেষ্টা করেন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে হচ্ছে আব্দুর রশিদও অ্যান্সার করেছেন। জান্নাতুল ফেরদৌস, জান্নাত আপু, কখনো নয়। আচ্ছা, ফারিয়া তাবাসসুম বলছেন জানি না। গুড, জানি না এটা কোন সাল। তারপর হচ্ছে নাজমা নিশি আপু, তারপর হচ্ছে ফারজানা মিমি, রাফি, তারপরে হচ্ছে 1971 সালে বাংলাদেশ, না ভুয়া কথা, 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, বিশ্বকাপ না, প্রথমবার রানার্স আপ করা। আচ্ছা, তারপরে হলো হ্যাঁ, তাইলে দ্বিতীয় বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে ইতালি, আর এই পর্যন্ত বাংলাদেশ একবারও যেতে পারে নাই। ঠিক আছে, বাংলাদেশ একবারও বিশ্বকাপ জিতে নাই। জিতে নাই কি, বিশ্বকাপে গিয়েছে কিনা আমার আসলে জানা নেই, গিয়েছে নাকি একবার গিয়েছিল। তো ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? এটার অ্যান্সার আপনারাই করেন, যারা গেম লাভার তারা এটা বলতে পারবে, আমাদের মরার পরে করবে। জি, তাহলে দেখি এটা অ্যান্সার করেন তো আপনারা। তাহলে বলেন তো ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোনটি? এটা কি ইতালিরা? ইতালিয়ানরা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতেছে, কিন্তু তারা কি আসলে এত বেশি বিশ্বকাপ পেয়েছিল? নাকি ব্রাজিলিয়ানরা, নাকি আর্জেন্টিনানরা? এখানে সবাই সবার মতো দিয়েন না, নাকি জার্মানিরা? বাহ, দেখা যাচ্ছে ফুটবল প্রেমী এদের মধ্যে একটা প্রতিযোগিতা চলবে। জার্মানি বলছেন একজন, তারপরে একজন বলছেন ব্রাজিল। আচ্ছা, ব্রাজিল দেখা যাচ্ছে সবচেয়ে বেশি, তাহলে সবচেয়ে বেশি সমর্থক কি ব্রাজিলের? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। সেতু সরকার, সেও অ্যান্সার করেছেন। তারপরে অ্যান্সার করেছেন কে? আনিশা খাতুন। বাংলাদেশ খালি সভাপতি আর সহসভাপতি, হ্যাঁ এটাও তো অনেক কিছু, আমরা খেলতে পারি না কিন্তু নেতৃত্বে আছি। বাংলাদেশের মানুষকে নেতৃত্বে জায়গা দিয়েছে, এটা অনেক কিছু না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তাইলে এই প্রশ্নের দেখেন ঝড়ের গতিতে আপনি অ্যান্সার করতেছেন, ঝড়ের গতিতে। তাহলে ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে যে রাষ্ট্রটি সেটা হচ্ছে ব্রাজিল। এটা কি বলতে হয়? ব্রাজিল সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে। দেখেন আমাদের ফয়জুল্লাহ একবার লাভ রিয়াক্ট পর্যন্ত দিয়ে দিয়েছে। তাইলে পরবর্তী প্রশ্ন আসেন। পরবর্তী প্রশ্ন সেটা হলো যে বিশ্বকাপ ফুটবলের সর্বাধিক ফাইনাল খেলা দেশ কোনটি? সবচেয়ে বেশি ফাইনাল খেলছে, যদিও নিতে পারে নাই কাপ, ফাইনাল খেলেছে কে? ব্রাজিলরা নাকি জার্মানিরা, ইতালিয়ানরা নাকি আর্জেন্টিনানরা? হ্যাঁ, সবচেয়ে বেশি গোল খাওয়া দল ব্রাজিল, 5বার চ্যাম্পিয়ন হয়েছে, সবচেয়ে বেশি গোল খেয়েছে নাকি? আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার
জয় ব্রাজিল। তা বিশ্বকাপ ফুটবলের সর্বাধিক ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন যে রাষ্ট্রটি, সেটা হচ্ছে জার্মানি। না, সব শুধু এখন আবার দেখা যাচ্ছে যে ব্রাজিলই দিচ্ছেন আপনি। নো, বিশ্বকাপ ফুটবলের সর্বাধিক বার ফাইনাল খেলা দেশ কোনটি? এটা হচ্ছে জার্মানি। ঠিক আছে, জার্মানি হচ্ছে সর্বাধিক বার ফাইনাল খেলেছেন। এবার আসেন খাদ্যের বিনিময় কর্মসূচি। সমাজ সেবা অধিদপ্তরে যারা পরীক্ষা দিবেন তারা একটু এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে দেখেন প্লিজ। আর যারা নিবন্ধন পরীক্ষা দিবেন অর্থাৎ চাকরি প্রত্যাশী যারা, তারা আজকের ক্লাসটি গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ আজকের ক্লাসের মধ্যে আমি যেই প্রশ্নগুলো ডিজাইন করেছি অনেক অনেক গবেষণা করে তারপরে এই প্রশ্নগুলো সাজানো হয়েছে। একবার বাদশাহীকৃত, একবার ক্যাচি যে প্রশ্নগুলো, এগুলোই নিয়ে আপনাদেরকে আমি দিচ্ছি। তো দেখেন, আর আমাদের এখানে যারা 19তম নিবন্ধনে ভর্তি হতে চান তারা চাইলে আজকে ভর্তি হয়ে যাবেন, এই মুহূর্তে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হলে আপনাদের জন্য একটা অফার আছে, সেটা হচ্ছে 1499 টাকার অফার। 1499 টাকা দিয়ে যদি আপনি ভর্তি হতে চান, আপনারা আমাদের এখানে ভর্তি হতে পারবেন। আর ভর্তি হলে 4টা বই আমরা ফ্রি দিব, সাজেশন ফ্রি দিব, পরীক্ষাগুলো আপনি ফ্রিতেই দিতে পারবেন। এটার জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না। ঠিক আছে, পারবেন, নো টেনশন। যারা পূর্বে ভর্তি হয়েছেন তারাও বই নিতে পারবেন। হ্যাঁ, তবে 1500 টাকায় যেতে যত টাকা লাগবে তত টাকা আপনাকে পূরণ করতে হবে। আগে যদি 1000 টাকা দিয়ে থাকেন, এখন 500 টাকা দিয়ে দিলে বই পেয়ে যাবেন। দেখেন, আবার বাজার থেকে কিনতে যাই না। 4টা বই, এই 4টি বইয়ের দাম হচ্ছে 1200 টাকা। বুঝতে পেরেছেন? 1200 টাকা হচ্ছে 4টি বইয়ের দাম। আসেন, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু হয় কোন সালে? যেটাকে খাবি খাবি খা বলা হয়। ঠিক আছে, মানে খাদ্যের বিনিময়ে শিক্ষা। তুমি যদি খাদ্য দাও তাহলে শিক্ষা গ্রহণ করলে তোমাকে কি দেয়া হবে? খাদ্য দেয়া হবে। তো এইভাবে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি চালু করা হয়েছিল বাংলাদেশে। এটা কত সালে? 1993 সালে। তাহলে 1993 সালে এই খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচিটা চালু করা হয়েছিল। ঠিক আছে, কাবিখা খাবিখা এগুলো। আবার কাজের বিনিময়ে খাদ্য, এটা হচ্ছে কাবিখা। কাজের বিনিময়ে খাদ্য এরকম একটা ছিল। ঠিক আছে, কাজ করলে খাবার দিবে। এখানে হচ্ছে পড়াশোনা করলে আপনি কি দিবে? খাবার দিবে। তো এরকম একটা প্রজেক্ট চালু করা হয়েছিল। কত সালে সেটা? 1993 সালে। এখনো তো অনেক প্রতিষ্ঠানে বাচ্চাদেরকে কি দেয়া হয়? টিফিনের জন্য পয়সা দেওয়া হয়। আবার টিফিন দেওয়ার পরিকল্পনা আছে সরকারের, যে একবার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এখানে কি দেওয়া হবে? টিফিন দেওয়া হবে। এখন অনেক প্রতিষ্ঠানে দুধ দেওয়া হয়। আপনারা পেয়েছেন কিনা? বিলাতি দুধ দেওয়া হতো এক সময় প্রাইমারিতে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে সরকার শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করার জন্য, বাচ্চারা যাতে ঝরে না পড়ে সেই জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স আছে কি? অবশ্যই ভাইয়া, নিবন্ধনের সাবজেক্টিভ কোর্স আছে। আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চান আমাদের এখানে এই নাম্বারে হচ্ছে নক দিবেন। ঠিক আছে, আর আপনি যদি সমাজকর্ম ব্যতীত অন্যান্য, যেমন আপনি রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি যদি হয়ে থাকেন, তাহলে নিঃসন্দেহে ভর্তি হতে পারবেন মাত্র 1300 টাকা। ঠিক আছে, সাবজেক্টিভের জন্য মাত্র কত? 1300 টাকা। যদি আপনি অ্যারাবিকও হন, যদি আপনি ফিকাতে হন, হাদিসে হন, তাহলে মাত্র 1300 টাকা দিয়ে সম্পূর্ণ কোর্সটা আপনি করতে পারবেন। আর জেনারেল যে কোর্স, জেনারেল কোর্সের জন্য আপনাকে 1499 টাকা দিলে আমরা এখানে 4টা বিষয়ের আলাদা আলাদা টিচারের মাধ্যমে ক্লাসগুলো নিব। হ্যাঁ, আমাদের নিজ দায়িত্বে আমরা এই ক্লাসগুলো নিব। আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেটা আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে প্রাথমিক শিক্ষার কোনটাতে আছি আমরা? এই যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? আচ্ছা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা কত সালে চালু হয়েছিল? 1972, 1975, 1981 নাকি 1995? হ্যাঁ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এটা কত সালে চালু হয়েছিল? তাহলে মনে রাখতে হবে, এটি চালু হয়েছিল 1981 সালে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চালু হয়েছিল কবে? 1981 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরটা চালু হয়েছিল।
তারপর দেখেন আরেকটি প্রশ্ন, বাংলাদেশে প্রথম জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 26 জুলাই 1972, নাকি 1973, 74, 75? মনে রাখবেন, দেশ যে বছর স্বাধীন হয়েছে এর পরের বছরই 1972 সালে কি করা হয়? শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, যেটার নাম হচ্ছে ডক্টর কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন। এই যে কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের যে গঠন, এটা হয়েছিল কবে? 1972 সালে। তাহলে 1972 সালে কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন নামে একটা কমিশনের গঠন হয়েছিল। তো এই শিক্ষা কমিশনে দেখা গেল যে রিপোর্ট পেশ হয়েছিল কবে? সেটা হয়েছিল 1974 সালে। তাইলে কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের রিপোর্ট পেশ এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1974 সালে। কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের রিপোর্ট পেশ হয়েছিল 1974 সালে। এটা হচ্ছে কি একটা বিষয়। আর মনে রাখবেন, পাকিস্তান আমলে একটা শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল, যে শিক্ষা কমিশনটা নিয়ে বিতর্কিত হয়েছিল। তাইলে বিতর্কের কারণে বিতর্ক হয়েছিল যে শিক্ষা কমিশন, এই বিতর্কের কারণে 1962 সালে কি হয়েছিল? 1962 সালে হয়েছিল কি? শিক্ষা আন্দোলন হয়েছিল, তাই না? 1962 সালে শিক্ষা আন্দোলন হয়েছিল। এটা সম্ভবত শরীফ কমিশনের বিরুদ্ধে গিয়ে 1962 সালে শিক্ষা আন্দোলন হয়েছিল। সেই শিক্ষা আন্দোলনে পাকিস্তান সরকারের আমলে ছাত্রদের উপরে তৎকালীন সময়কার মিলিটারি পুলিশ বাহিনী তারা গুলি চালায়। সেখানে অনেকে শহীদ হয়েছিল। যেমন এই শিক্ষা আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে, যেমন ময়েজ উদ্দিন, এই ভাইটা শহীদ হয়েছিল শিক্ষা আন্দোলন করতে গিয়ে। তারপর হচ্ছে বাবুল, এই বাবুল উনিও কিন্তু শহীদ হয়েছিল শিক্ষা আন্দোলন করতে গিয়ে। তাহলে ময়েজ উদ্দিন, বাবুল, এরা হচ্ছে আবার আছে মুস্তফা, তাই না? এই মুস্তফা উনি কিন্তু শহীদ হয়েছিল। এরা হচ্ছে শিক্ষা আন্দোলনের শহীদ। আর ওনাদেরকে যেই দিন শহীদ করা হয়েছিল, দিনটা ছিল 17 সেপ্টেম্বর। এই কারণে সরকার প্রতি বছর এই 17 সেপ্টেম্বর এই দিনটাকে ঘোষণা করা হয়েছে শিক্ষা দিবস হিসাবে। তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসবে শিক্ষা দিবস কোনটি? সেটা হলো 17 সেপ্টেম্বর। তাহলে 17 সেপ্টেম্বর কি? এটা হচ্ছে আমাদের শিক্ষা দিবস। এটা মনে রাখবেন, এটা নোট করে নেন। লিখেছেন? তারপরে এ পর্যন্ত বাংলাদেশে কয়টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে? যদি বলা হয় কয়টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে, তাইলে মনে রাখতে হবে মোট শিক্ষা কমিশন 3টা হয়েছিল। ঠিক আছে, 3টি শিক্ষা কমিশন হয়েছিল। একটা হয়েছিল 1972 সালে, আর একটা হয়েছিল 1991 সালে, আর একটা হয়েছিল 2009 সালে। তো এই 3টা শিক্ষা কমিশন গঠিত হয়েছিল এই পর্যন্ত। সরি, 91 না, এটা হচ্ছে 97। ঠিক আছে, 1997 সালে। তাহলে 1972, 1997, 2009, 1972, 97 এবং 2009 এই 3টা শিক্ষা কমিশন গঠিত হয়েছে এই পর্যন্ত বাংলাদেশে। সর্বশেষ যে শিক্ষা কমিশন, এটার নাম হচ্ছে ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন। ডক্টর কবির চৌধুরী শিক্ষা কমিশন এটা ছিল, মানে সর্বশেষ শিক্ষা কমিশনের নাম। তাহলে একটা হচ্ছে শিক্ষা কমিশন, একটা হচ্ছে শিক্ষা নীতি, পার্থক্য আছে কিন্তু। শিক্ষা কমিশনগুলো গঠিত হয় নতুন পদ্ধতি প্রণয়ন করার জন্য, শিক্ষার মান উন্নয়ন, যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন ইত্যাদি কারণে শিক্ষা কমিশন গঠিত হয়ে থাকে। তো এখনো গুঞ্জন আছে যে 2009 সালে যে শিক্ষা কমিশন গঠিত হয়েছিল সেখানে অনেক পদ্ধতিগত ভুল ছিল,
তারপরে সেখানে দেখা যাচ্ছে যে সৃজনশীল পদ্ধতি অ্যাড করা হয়েছিল, যেটার সাথে সাথে বাংলাদেশের মানুষ ম্যাচ করতে পারছে না। এই কারণে দেখা যাচ্ছে যে নতুন একটি শিক্ষা কমিশন গঠন করার পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। ঠিক আছে, যদি নতুন আরেকটি শিক্ষা কমিশন গঠন করে তাহলে মনে রাখতে হবে এই শিক্ষা কমিশন থেকে আপনাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক গুণ বেশি। তবে এই বৎসর শিক্ষা কমিশন থেকে বা শিক্ষা সম্পর্কীয় প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষা বা অ্যাডমিশন বিসিএস থেকে শুরু করে সব জায়গাতে শিক্ষা থেকে প্রশ্ন আসবে বেশি। কেন আসবে আপনি বুঝে নেন, কেন আসবে, এটা গুরুত্ব বেশি এই কারণে শিক্ষার প্রতি সরকার অনেক গুরুত্ব দিয়েছে। তাই ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন, ওকে ফাইন। তারপরে আসেন পরের প্রশ্ন, এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? তাহলে এদেশে প্রথম কোন শিক্ষা কমিশন প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক করার জন্য সুপারিশ করে? এটা কি শরীফ কমিশন 1959-এর? এটা পাকিস্তান আমলে হয়েছিল এই শরীফ কমিশন, যেখানে অবৈতনিক শিক্ষাকে অবজ্ঞা করা হয়েছিল। সার্বজনীন এবং বাধ্যতামূলক ছিল, কিন্তু অবৈতনিক অর্থাৎ বেতন ছাড়া পড়াশোনা, এটাকে হাস্য রসাত্মক হিসাবে আখ্যা দেওয়া হয়েছিল। তো তারপরে সার্জেন্ট কমিশন 1944 এটা হবে না। তারপর সেডলার, এটা সেডলার হবে। সেডলার কমিশন 1917, এটা একটা শিক্ষা কমিশন ছিল যে কমিশনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে কুদরতি খুদা শিক্ষা কমিশন, ইয়েস, ডক্টর কুদরতি খুদা শিক্ষা কমিশন, যেটা এখানে কিন্তু শিক্ষা কি করা হয়, অবৈতনিক, সার্বজনীন এবং বাধ্যতামূলক করা হয়। অবৈতনিক, সার্বজনীন ও বাধ্যতামূলক করা হয়। আমাদের যে জাতীয় সংবিধান, এই সংবিধানের 17 নং অনুচ্ছেদে, মনে রাখবেন 17 নং যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদের মধ্যে কি আছে, 17 নং অনুচ্ছেদের মধ্যে এই কথাটা আছে, অবৈতনিক, সর্বজনীন ও বাধ্যতামূলক যে শিক্ষা, এটার কথা আছে। তাহলে মনে রাখতে হবে শিক্ষা সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদ কোনটি, সেটা হচ্ছে 17 নং অনুচ্ছেদ। শিক্ষা সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 17 নং। শিক্ষা দিবস কোনটি, 17 সেপ্টেম্বর। মিলে যাচ্ছে না? এটা কিন্তু মিলে যাবে। তাহলে শিক্ষা সম্পর্কে হচ্ছে 17 নং অনুচ্ছেদে সংবিধানের বলা আছে, 17 নং অনুচ্ছেদের মধ্যে বলা আছে। তারপরে আমরা আরেকটা প্রশ্ন দেখি শিক্ষা সম্পর্কে, যে একমুখী শিক্ষা কার্যক্রমের সুপারিশ করেছে কোন কমিশন? একমুখী শিক্ষা, ঠিক আছে, একমুখী শিক্ষা কার্যক্রমের সুপারিশ করেছে কি মফিজ কমিশন, নাকি শামসুল হক কমিশন, মনিরুজ্জামান মিয়া কমিশন, নাকি কুদরতি খোদা শিক্ষা কমিশন? আপনাদের কারো কি ধারণা আছে? একমুখী শিক্ষা, একমুখী শিক্ষা কে চালু করেছে দেখি? হ্যাঁ, বলতে পারবেন একমুখী শিক্ষা কার্যক্রমের সুপারিশ করেছে কোন কমিশন? এটা করা হয়েছিল কুদরতি খোদা শিক্ষা কমিশন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া একমুখী শিক্ষা কমিশন বলতে আসলে কি বোঝাতে চেয়েছে? একমুখী শিক্ষা কার্যক্রম বলতে বোঝাতে চেয়েছে ওই যে নবম দশমে যে গ্রুপ নিবেন ওইটা আর উপরে এসে চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। সায়েন্স, আর্টস, কমার্স এটা সবার জন্য থাকবে, এটা পড়তেই হবে, ঠিক আছে, কোনো গ্রুপ থাকবে না আলাদা, অর্থাৎ একমুখী শিক্ষা থাকবে, ঠিক আছে, সবার জন্য হচ্ছে সমান থাকবে। এটা হচ্ছে একমুখী শিক্ষা পদ্ধতি। কিন্তু বর্তমানে আলাদা হয়েছে, সায়েন্স আলাদা, কমার্স আলাদা, ঠিক আছে, মানবিকের আলাদা। তো এটা হচ্ছে মূলত একমুখী শিক্ষা কার্যক্রম, এটা একটা শিক্ষা যেখানে মাধ্যমিক স্তর, সাধারণ দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য কি থাকবে, অভিন্ন নির্দিষ্ট একটি পাঠ্যক্রম বা সিলেবাস থাকে।
এই ব্যবস্থায় নবম বা দশম শ্রেণীতে আলাদা করে বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক বিভাগ বাছাই করার সুযোগ থাকে না। এটা কি বলা হয়? এটা কি বলা হয়? একমুখী শিক্ষা। তারপরে দেখি আমরা কি আছে আমাদের 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে? আমি আবারও একটু স্মরণ করে দিতে চাই, আমাদের যে নিবন্ধন জেনারেল ফুল কোর্সের আমাদের যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, আমরা নতুন ব্যাচেই এখন ভর্তি নিচ্ছি। তবে নতুন ব্যাচে যারা যারা ভর্তি হতে চেয়েছেন এতদিন পর্যন্ত, যে ভাই আপনাদের নতুন ব্যাচ হলে আমাদেরকে জানাবেন, তা আমরা কিন্তু নতুন ব্যাচে এখন ভর্তি নিচ্ছি। যে আগে যে ক্লাস হয়ে গেল ওগুলো কি হয়েছে, ওগুলো আপনাদেরকে দেয়া হবে, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস রেকর্ড আছে। আর বই দিয়ে, আমরা যে বই নিয়েছি এই বইগুলো আপনাদেরকে দিয়ে তারপরে হচ্ছে পড়াবো। প্রত্যেকটা বই, ধরেন এই গণিত, প্রত্যেকটা পার্ট বাই পার্ট, ধরেন একটা অধ্যায় শেষ হবে তারপর আরেকটা অধ্যায় যাব, এবং কি বই ধরিয়ে ধরিয়ে আমরা পড়ানোর চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে। ধরেন ইংলিশের সেম অবস্থা, ধরেন ওয়ার্ড মিনিং, মানে ওয়ার্ড মিনিং আপনাকে বলবে যে এই ওয়ার্ড মিনিং গুলো গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের এখানে লেখা দেওয়ার চেয়ে আপনাকে বইতে আমরা দাগিয়েও দিতে পারি ক্লাসে। তাহলে আপনি ক্লাসে, অনলাইন ক্লাসের মধ্যে অফলাইন ক্লাসের ফ্লেভারটা পেয়ে যাবেন। ঠিক আছে, ধরে ধরে। এই যে আমাদের ভাইয়া বলছে যে সাধারণ জ্ঞান এখন কি পড়াচ্ছে, এখন পড়াচ্ছে হচ্ছে প্রাচীন যুগ। ঠিক আছে, প্রাচীন যুগের এই তৃতীয় লাইন দাগান। ঠিক আছে, তারপরে এটা দাগান, বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছেন কে, এটা একটু দাগিয়ে নেন, এটা গুরুত্বপূর্ণ। তাইলে আমাকে আর এখানে লিখতে হচ্ছে না। ঠিক আছে, একবারে ক্লাসরুমের মতোই আপনি এই সুযোগটা পাবেন। তা আমরা এই 4টা বই কিন্তু ফ্রিতে দিচ্ছি আপনাদেরকে। যারা আমাদের এখানে ভর্তি হবে তাদেরকে আমরা ফ্রিতেই বইগুলো দিব। আচ্ছা, 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? আমাদের বইতে কিন্তু এই লেখাটা আছে। ঠিক আছে, এটা পরীক্ষাতে আসছে। আমি বলছি যে আমাদের যে সাধারণ জ্ঞানের বই, এই বইয়ের মধ্যে কিন্তু এই প্রশ্নটা দেয়া আছে। ঠিক আছে, যে যা 1997 সালে গঠিত যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি, এটার সভাপতি কে ছিল? তো দেখেন, এগুলো বিগত সালে এসেছে। এই প্রশ্নগুলো আপনাকে একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। তাহলে 1997 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে শামসুল হক। শামসুল হক। আমি বলেছিলাম না, বাংলাদেশে 3টা শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। ছাত্র হওয়া সত্ত্বেও আমি আপনাদের কাছে, আচ্ছা, মোহাম্মদ মফিজুল ইসলাম ভাই, আপনি একটু মেসেজ দিয়ে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাকে আরো দ্রুত সেবা দেওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া? তাহলে এবার দেখেন, 1997 সালে গঠিত জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন? এটা হচ্ছে শামসুল হক। শামসুল হক ছিলেন এই কমিটির সভাপতি। তারপর আসেন, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 কার নেতৃত্বে প্রণীত হয়? তাহলে জাতীয় শিক্ষানীতি 2010, এর জাতীয় যে শিক্ষানীতিটা 2010 সালের, এটা আসলে কার নেতৃত্বে প্রণীত হয়েছিল? অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক মনিরুজ্জামান, নাকি অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক জিল্লুর রহমান? অলরেডি আমি এগুলো বলেছি আপনাদেরকে। অধ্যাপক কবির চৌধুরী, অধ্যাপক কবির চৌধুরী, এটা মূলত গঠিত হয়েছিল কবে? 2010 সালে, তাই না? সরি, 9 সালে গঠিত হয়েছিল। 2009 সালে এই কবির চৌধুরী শিক্ষা কমিশন, যার রিপোর্ট পেশ হয়েছিল 2010 সালে। ঠিক আছে, শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল 2010 সালে। তাই বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010, এটা অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে কি হয়েছিল? প্রণীত হয়েছিল। তারপরে আরেকটা প্রশ্ন দেখেন, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়? বাংলাদেশের যে জাতীয় শিক্ষা নীতি, তাহলে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কত সালে গৃহীত হয়? 9, 10, 11, 12। দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা তো পড়াশোনা করছেন, তাই না? দেখি আপনারা একটু অ্যান্সার করেন তো। ম্যাথ আর বাংলা সেরা। ঠিক আছে, ম্যাথ এবং বাংলা ক্লাস যারা নিচ্ছেন খুবই সেরা টিচার। আমরা দেখা যাচ্ছে যে ওনারা গভর্নমেন্ট জব করেন। অনেক টিচারের নাম আমরা এখানে প্রকাশ করি না। ঠিক আছে, তো বাংলা আমাদের দুর্বার সজীব ভাই ক্লাস নেন, খুবই দুর্দান্ত ক্লাস নেন। তারপরে আমাদের ম্যাথের যিনি ক্লাস নেন তিনি খুবই ভালো ক্লাস নেন। ঠিক আছে, এবং কি টেকনিক দিয়ে দিয়ে আপনাদেরকে পড়ায়। তো যা হোক, আশা করি ভালো হবে।
আপনার সেরা পাবেন এতটুকু বিশ্বাস রাখেন, আমাদেরকে দায়িত্ব দিলে আপনি সেরা সার্ভিস পাবেন, এতটুকু আমি বলতে পারবো। আমি সাধারণ জ্ঞান পড়ে, আমি স্বয়ং সাধারণ জ্ঞানের বই লিখেছি এবং কি আমি হচ্ছে ক্লাসগুলো নিব। তাই বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়? 9 আচ্ছা, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 2010-এ। এই তো একটু আগে বলেছি, দেখেন ঘুরে প্রশ্ন আসলে আর পারতেছেন না। জাতীয় শিক্ষানীতি এখানে আসলে কয়েকটা তো আছে, পূর্বে তো ছিল 97 ছিল, 1972 ছিল, কিন্তু এখানে দেখেন 72-এর কোনো কাহিনীই নেই, এখানে হচ্ছে 2000 সালের পরের কাহিনী। তার মানে কি হবে? 2010 সাল হবে। তাহলে প্রশ্নটা ঘুরে আসতে পারে। ঠিক আছে, তাহলে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি কোন সালে গৃহীত হয়? এটা হবে 2010 সালে বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। স্যার ভাষাঞ্চর বর্তমানে কোথায়? চট্টগ্রাম নাকি নোয়াখালীতে? আচ্ছা, ভাষাঞ্চরের জায়গায় আছে, এটা তো নোয়াখালীতে পড়েছে তাই না? এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি অংশ। তো একটা চর যেখানে রোহিঙ্গাদেরকে স্থানান্তর করা হয়েছে, পুনর্বাসন করা হয়েছে, এটা হচ্ছে ভাষাঞ্চরে। মাওলানা ভাসানীর নামেই চরের নামকরণ করা হয়েছিল। তো যা হোক, বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি যে সালে প্রণীত হয়েছে সেটা হচ্ছে 2010 সালে। তারপরে জাতীয় শিক্ষানীতি 2010 অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কোন ক্লাস পর্যন্ত? তাহলে প্রাথমিক শিক্ষার যে মেয়াদটা, এটা আসলে কোন সাল কত বছর, মানে কোন ক্লাস পর্যন্ত প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করবে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম নাকি অষ্টম? তো এটা কিন্তু একটা পরিবর্তন এনেছে, আপনারা জানেন কিনা? অষ্টম শ্রেণী পর্যন্ত এটা কি বলা হতো? যে প্রাথমিক বলা হতো। তবে ইন্টারিম গভর্নমেন্ট এসে এটাকে কি করেছে? অকার্যকর ঘোষণা করেছে, বলছে না এটা প্রাথমিক না, প্রাথমিক হবে কি পঞ্চম শ্রেণী। কিন্তু 2010 সালে যে শিক্ষানীতি, ওখানে কিন্তু বলা আছে এটা। বুঝতে পেরেছেন? এখন পরীক্ষা আসলে কোনটা দিবেন স্যার? পরীক্ষায় যদি আসে তাহলে কি আমি অষ্টম শ্রেণী পর্যন্ত দিব নাকি পঞ্চম শ্রেণী পর্যন্ত দিব প্রাথমিক শিক্ষাটা? আমার প্রশ্নের সোজা উত্তর হচ্ছে আপনি পঞ্চম শ্রেণী পর্যন্ত দিবেন। ঠিক আছে, পঞ্চম শ্রেণী পর্যন্ত দিবেন। অষ্টম শ্রেণী এটা আগের ছিল, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসে বলল যে না, এখন থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এটাকে কি বলা হবে? এটাকে প্রাথমিক শিক্ষা বলা হবে। আর ওটা এখনো চলে আসছে, যদিও এখনো লেখা হয়নি। তো লেখা হয়ে যাবে খুব শীঘ্রই। একটি শিক্ষা কমিশন গঠিত হতে যাচ্ছে, অনেক কিছু পরিবর্তন হবে, সৃজনশীল পদ্ধতির মধ্যেও অনেক আপডেট হবে, তারপরে শিক্ষানীতির মধ্যেও অনেক কিছু অ্যাড হবে, অনেক কিছু মাইনাসও হবে। ক্লিয়ার? তার প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদানের সুপারিশ প্রথম কোন শিক্ষা কমিশনে করেছিল? মাতৃভাষা শিক্ষাদানের সুপারিশ করেছিল, মাতৃভাষা শিক্ষাদানের, মাতৃভাষা মানে বাংলা। এখন এই বাংলাকে নাকি অনার্স থেকে উঠিয়ে দিবে, যদিও এটা অনেকে বলছে এটা গুজব। প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষাদানের সুপারিশ প্রথম কোন শিক্ষা কমিশন করেছিল? মনে রাখতে হবে, প্রাথমিক স্তরে মাতৃভাষা শিক্ষার সুপারিশ করেছিল বাংলাদেশের যে প্রথম শিক্ষা কমিশন হয়েছিল না 72, যেটা রিপোর্ট পেশ হয়েছিল 74-এ, ওই শিক্ষা কমিশনটাই, অর্থাৎ প্রথম শিক্ষা কমিশনের মধ্যেই বাংলাদেশের প্রথম শিক্ষাদানের সুপারিশ, যে মাতৃভাষা শিক্ষাদানের সুপারিশ করা হয়েছিল। এবং এই যে বাংলা ব্যবহার বাধ্যতামূলক, এটা ঘোষণা করা হয়েছিল কবে থেকে? 1927 সাল থেকে, যে বাংলা ব্যবহারের বাধ্যবাধকতা, বাংলা ব্যবহারের বাধ্যবাধকতা আইন পাস হয় কবে? সেটা হচ্ছে 1987 সালে। বাংলা ব্যবহারের বাধ্যবাধকতা আইন পাস হয়েছিল 1987 সালে। ঠিক আছে, এখন দেখবেন যে কোনো ইংলিশের পাশে বাংলা লিখতে হয়, আগে কিন্তু এটা না লিখলেও হতো। এটা 1987 সাল থেকে আইন পাস হয়েছে।
যার কারণে আপনাকে এখন মামলা করা যাবে, আগে করা যেত না। এখন দেখবেন আপনি চাংপাই, এটা যদিও চাইনিজ শব্দ কিন্তু তার পাশে বাংলা লিখতে হয় চাংপাই, চাংপাই রেস্টুরেন্ট। বুঝতে পেরেছেন? তারপরের প্রশ্ন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায়? আচ্ছা, আমি আবারও একটু ঘোষণা করে দিচ্ছি আপনাদেরকে, আমার ক্লাস চলাকালীন সময়ে 19তম নিবন্ধনের জেনারেল যে ফুল কোর্স আমরা চালু করেছি, সেই ফুল কোর্সে আজকেও আমরা ভর্তি নিচ্ছি। আপনারা যারা এখনো ভর্তি হন নাই, আমরা এই প্রথম বাংলাদেশে যে শুধু শীট দেই না, আমরা যে শীট দিয়ে আপনাকে ছেড়ে দেই না, আমরা বই দিচ্ছি। ঠিক আছে, আমরা বই দিচ্ছি আপনাদেরকে, বই দিয়ে পড়াচ্ছি। সুতরাং দেখা যাচ্ছে যে যে বইগুলো দিয়েছি, বইগুলো ডিজাইন করা হয়েছে, সেই বইগুলো কিন্তু মানে খুবই তথ্যবহুল, মানে যতটুকু আপনাদের জন্য দরকার ততটুকুই কিন্তু আমাদের এই বইগুলোতে অ্যাড করা হয়েছে, অতিরিক্ত কোনো কিছু এখানে দেয়া হয়নি। ঠিক আছে, অনেক বইতে দেখা যাচ্ছে যে অতিরিক্ত বিষয় দেয়া আছে, ওগুলা পড়তে গিয়ে হারিয়ে যান, আপনি টায়ার্ড হয়ে যান। কিন্তু আমাদের এই বইগুলো আপনার কাছে টায়ার্ড মনে হবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটা টপিক বিগত সালে এসেছে, ওইটার সাথে কানেক্ট রেখে রেখে তারপরে হচ্ছে টপিকগুলো সাজানো হয়েছে। আর বিরক্ত হবেন না ও আরেকটা কারণে, সেটা হচ্ছে আমরা ক্লাসে এই বইগুলো ধরে ধরে পড়াবো ইনশাল্লাহ। তা আমাদের ভর্তি হওয়ার সাথে সাথে আমরা 4টা বই দিই। ঠিক আছে, এই 4টা বইয়ের দাম বাজারে হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জাস্ট 1499 টাকা দিয়ে ভর্তি হলে যে 4টি বই, এই বই আপনি কি পাচ্ছেন? ফ্রিতে পাচ্ছেন। বই পেয়ে যাবেন আপনি ফ্রিতে। নামে মাত্র একটা ফি নিচ্ছি। অনেকে বলে যে স্যার আপনারা কিভাবে পোষান? আল্লাহ ভরসা। ঠিক আছে, আপনাদের দোয়া এবং কি আপনাদের শত শত ভাই বোনদের অংশগ্রহণে আমাদের পোষিয়ে যায়। ঠিক আছে, কয়েক হাজার ভাই বোন অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন, বই পেয়েছেন অনেকে। আমাদের এখানে ভর্তি হয়েছেন, বইও পেয়েছেন, এরকম কয়জন আছেন দেখি? আচ্ছা, জেমিনি, চ্যাট জিপিটি, এখানে কিন্তু আসলে তথ্য নির্ভর হয়ে যায় না। ঠিক আছে, তথ্য সংগ্রহের সঠিকতা যাচাইয়ে জেমিনি বা চ্যাট জিপিটির উপর নির্ভরশীল হয়েন না, কারণ ওনারা অনেক কিছু বুঝে না। দেখা যায় যে একটু এদিক সেদিক হয়ে গেলে ভুলভাল অ্যান্সার চলে আসে। এভাবে যদি আপনি অ্যান্সার করেন বা তাদের উপর ডিপেন্ড করে যদি আপনি পরীক্ষার হলে যান, ফেল করবেন নিশ্চিত। ঠিক আছে, আর হচ্ছে রোবোটিক স্টাইলে কাজ করে, তাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় সেভাবেই কিন্তু তারা উত্তরটা নিয়ে আসে। এখন ইনস্ট্রাকশনটা আসলে কারা দিচ্ছে সেটাও দেখার বিষয়। ক্লিয়ার? স্যার পাই না। আচ্ছা, যারা পান নাই কিন্তু ভর্তি হয়েছেন, ঠিক আছে, তারা 2-1 দিনের মধ্যে আশা করি যে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এই তো বই পেয়ে গেছেন অলরেডি, অনেকে বই পেয়ে গেছেন। স্যার ভর্তি হয়েছি, বই পাইনি। আচ্ছা জি সনি আপু, আপনি এই নাম্বারে একটু নক করবেন। আপনি ভর্তি হয়েছেন কবে? যদি দেখেন যে আপনি 1 সপ্তাহ ভর্তি হয়েছেন কিন্তু বই পান নাই, তার মানে এটা সামথিং রং। আপনি বই পেয়ে যাবেন খুব শীঘ্রই। ঠিক আছে, আপনাকে আমরা চেষ্টা করব খুব শীঘ্রই আপনাকে বইটা পৌঁছে দেওয়ার জন্য। আমরা অলরেডি কয়েক হাজার কপি বই অলরেডি সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়েছি। তো একটু কুরিয়ারে হয়তো লেট হতে পারে, কিন্তু আমাদের এখানে চেষ্টার কোনো ঘাটতি নাই। আমি যদি পারতাম আমাদের গুদামটা আপনাদেরকে দেখাইতে, বইয়ে ভরপুর, এবং কেউ আপনাদেরই অনেক অর্ডার আছে, ওগুলো আমরা পাঠিয়েছি। এখন আরো অর্ডার আছে, যেমন এই যে একটু আগে যারা যারা ভর্তি হয়েছেন তাদের বইয়ের জন্য আমরা কি করব? নক করব, অ্যাড্রেস নিব, অ্যাড্রেস নিয়ে তারপরে হচ্ছে বইগুলো পাঠিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, বই পেয়ে যাবেন ইনশাল্লাহ, বই পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বা ন্যাপ কোন জেলায় অবস্থিত? প্রশ্ন, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপ কোন জেলায় অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হচ্ছে ময়মনসিংহে। ন্যাপ এটার অবস্থান হচ্ছে কোথায়? এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। আচ্ছা, হ্যাঁ, যারা পূর্বে ভর্তি হয়েছেন কিন্তু বই পাননি তারাও পাবেন বই, তারা পাবেন। তবে আপনি দেখেন যে কত টাকা দিয়ে ভর্তি হয়েছেন। আপনি যত টাকা দিয়ে ভর্তি হয়েছেন 1500 টাকা এখন পুরাতে হবে। হ্যাঁ, 1500 টাকায় যেতে হবে আপনাকে, বা 1499 টাকা পর্যন্ত আপনাকে যেতে হবে। ধরেন আপনি আগে 1000 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাহলে এখন কত দিবেন? 500।
আগে ধরেন 900 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তাহলে এখন কত দিবেন? 400। এভাবে আপনাকে সরি, এখন 600, তাহলে এভাবে আপনাকে পৌঁছাতে হবে কোথায়? 1499 বা 1500 টাকার মধ্যে, তাহলেই আপনি বই পেয়ে যাবেন। আর যারা আজকে ভর্তি হয়েছেন 1499 টাকা দিয়ে, তাদের আর 1 টাকা পাঠাতে হবে না। 400-500 তাদের আর 1 টাকা পাঠাতে হবে না, তারা হচ্ছে ফ্রিতেই বই পেয়ে যাবে। অবশ্যই মনে রাখবেন, বইয়ের আমরা যে পাঠাই এটার জন্য কোনো পে করতে হয় না, কুরিয়ার সার্ভিসও আপনাদেরকে দিতে হবে না, আমরা দিয়ে দিব এখান থেকে। হ্যাঁ, কয়েকটা জেলাতে একটু লেট হয়েছে, মনে হয় প্রত্যন্ত অঞ্চল হওয়াতে আপনাদের বইগুলো যেতে একটু সমস্যা হচ্ছে। তবে আশা করি যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। কয়েক হাজার বই পাঠিয়েছি তো, এখন এই 2, 4, 5 জন বা 10 জন 50 জন একটু সমস্যা হতেই পারে। কয়েক হাজার বইয়ের মধ্যে 2, 4, 50 জন একটু সমস্যা হতে পারে, এটা বাস্তবতা মেনে নিতে হবে ভাইয়া। বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা আবশ্যক বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী? আচ্ছা দেখেন, যে বাংলাদেশের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা আবশ্যক, এটা কি স্নাতক বা সমমান, নাকি উচ্চ মাধ্যমিক বা সমমান, মাধ্যমিক বা সমমান, নাকি স্নাতকোত্তর বা সমমান? তাহলে এটা যদি আপনার কাছে জানতে চাওয়া হয়, আপনি সোজা চাপটা উত্তর দিতে পারেন বা গেজ করলে হবে, সেটা হচ্ছে স্নাতক বা অনার্স পাস। ঠিক আছে, মাস্টার্স বাধ্যতামূলক নয়, তবে অনার্স পাস হলে আপনাকে নেওয়া উচিত। কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমমান এটা একবারে কম হয়ে যায়, মাধ্যমিকটা একবারেই না। ঠিক আছে, মাধ্যমিকটা একবারেই না। তার মানে স্নাতক পাস হলে আপনাকে প্রাথমিকে অ্যাপ্লাই করার যোগ্যতা আপনি পাবেন। আমিও ঠিকানা দিয়েছি কিন্তু বই পাই নাই। আজিমউদ্দিন ভাই, অবশ্যই বই পেয়ে যাবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। হ্যাঁ, বই পাঠিয়ে দিয়েছি আমরা অলরেডি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি। স্যার আগে 1200 টাকা দিয়েছি, এখন আরো 300 দিয়েছি। আচ্ছা সালে খাতুন, আপনি তাইলে কোটা পূরণ করেছেন, কন্ডিশন ফিল আপ করেছেন, নো টেনশন, বই পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাড্রেস দিয়েছেন কিনা সেটা দেখবেন, অ্যাড্রেসটাও পাঠিয়ে দিতে হবে। এই নাম্বারে আপনারা অ্যাড্রেস পাঠিয়ে দিবেন, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার। নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই সঠিক হতে হবে। ঠিকানাটা, ফোন নাম্বার এবং ঠিকানা, এই দুইটা ভুল হলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। আচ্ছা, তারপর দেখেন, বাংলাদেশের পিটিআই এর সংখ্যা কয়টি? প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। পিটিআই মানে হচ্ছে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। এই যে পিটিআই, এটার সংখ্যা কয়টি? এটা কি 55টি, 67টি, 57 নাকি 53? মুখস্থ রাখবেন এটা, মনে রাখবেন 67টি পিটিআই রয়েছে, 67টি পিটিআই আছে বাংলাদেশে। ঠিক আছে, তারপর দেখেন, এবার দেখেন পরের প্রশ্ন, খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি চালু হয় কোন সনে? খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি চালু, এটা অলরেডি আমরা প্রথম দিকে পড়িয়েছি, 1993 সালে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচিটা চালু হয়েছিল, তাই না? তারপরে এখানে বলা আছে বাংলাদেশ কখন থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়? বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইনটা, আমি আবারও বলে রাখি, আজকের যে টপিকটা সেটা হচ্ছে শিক্ষা সম্পর্কীয়। তো শিক্ষা সম্পর্কে বললে সেখানে অধিকাংশ প্রশ্ন আসবে প্রাথমিক থেকে, কারণ এটি হচ্ছে আমাদের বেস, এই কারণে। ঠিক আছে, তো এখন আমি যেটা বলছি, বাংলাদেশে কখন থেকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ করা হয়? 1990, 91, 92 নাকি 93? তো এটা 1991 হবে বাধ্যতামূলক শিক্ষা। যদি বলা হয় প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কবে? প্রাথমিক শিক্ষা আইন, ঠিক আছে, প্রাথমিক শিক্ষা, শুধু প্রাথমিক, বাধ্যতামূলক না, প্রাথমিক শিক্ষা আইন পাশ, বলেন তো এটা কত সালে? বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে? সেটা হয়েছিল 1974 সালে। 1974 সালে প্রাথমিক শিক্ষা আইন পাশ হয়েছিল। তারপরের প্রশ্নটা দেখি আমরা, ডক্টর অফ ফিলোসফি এর সংক্ষিপ্ত রূপ কোনটি? দেখি এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটা। ডক্টর অফ ফিলোসফি এর সংক্ষিপ্ত রূপ কি? এগুলো পরীক্ষাতে আসে।
আবার অনেক সময় এটা শর্ট ফর্ম দিয়ে দেয়, আপনাকে পুনরূপ বের করতে বলে, এখানে স্পেলিং এর মধ্যে মিস্টেক থাকে। তাইলে ডক্টর অফ ফিলোসফি এর সংক্ষিপ্ত রূপ কোনটি যদি প্রশ্ন হয়? ভর্তি হতে চাই, ভর্তি হতে চাই। আচ্ছা, আর কারা কারা বাকি আছেন যে এখনো ভর্তি হন নাই? যারা ভর্তি হন নাই, আমি ক্লাস থাকাকালীন ভর্তি হন, তাহলে আমি আপনাদের আপনাদেরকে সাথে সাথে আমি গ্রুপে অ্যাড করাতে পারবো। সাথে সাথে যদি আপনি ভর্তি হন আমি ক্লাস থাকাকালীন সময়ে মাত্র 1499 টাকা দিয়ে, ঠিক আছে, 1499 টাকা দিয়ে, তাইলে আমি ক্লাস থেকে বের হয়ে আপনাকে গ্রুপে অ্যাড করে দিতে পারবো এবং কি আপনার ঠিকানা নিয়ে আপনার বইও পাঠিয়ে দিব আমার নিজ দায়িত্বে ইনশাল্লাহ। ঠিক আছে, আমি থাকাকালীন সময় যারা ভর্তি হবেন তাদের দায়িত্ব আমি নিচ্ছি, আমি সাথে সাথেই আপনাদের বই পাঠানোর ব্যবস্থা করে দিব। ওকে ফাইন। হ্যাঁ, বই পাঠানো হয়ে গেছে, বই প্যাকেট করা হয়ে গেছে। যারা ভর্তি হয়েছেন, এখন ভর্তি হয়েছেন, তাদের অলরেডি প্যাকেট চলমান, ঠিক আছে, চলছে। আমরা এটা নোট করি, নোট করে হচ্ছে বই প্যাকেট করে ফেলি, কারণ অনেক বই তো, এই জন্য আমরা সাথে সাথে এটা নোট করে ফেলি, নোট করে তারপর হচ্ছে প্যাকেট করে ফেলি। আপনার নাম ঠিকানা অনুযায়ী ওটার উপর লাগিয়ে দেই, কুরিয়ার সার্ভিসের লোক আমাদের এখানে এসে নিয়ে যায়। ঠিক আছে, অনেক বই তো এখানে এসে নিয়ে যায়। জি, তাহলে ডক্টর অফ ফিলোসফি এটা হচ্ছে পিএইচডি, তাই না? তাহলে বলেন এটা কয় নাম্বার? খ। তাহলে ডক্টর অফ ফিলোসফি যেটা, সেটা হচ্ছে পিএইচডি। ডক্টর অফ ফিলোসফি এটা হচ্ছে পিএইচডি, এগুলো পরীক্ষাতে আসে। আবার এম এ কি? ঠিক আছে, এম এ কি, তারপর বি এ কি, এসএসসি এর ফুল মিনিং কি, এইচএসসি এটার ফুল মিনিং কি, এগুলো পরীক্ষাতে আসে। তা আমাদের অনেক ভাই বোন দেখা যায় এই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারেন না, যে এম এ, বি এ, এসএসসি, এইচএসসি এরা ফুল মিনিং জানেন না। আবার জিপিএ এটার ফুল মিনিং জানেন না, অথবা সিজিপিএ এটার ফুল মিনিং, এগুলা জেনে যাবে না, এগুলা জেনে যাইতে হবে আপনাকে, যেহেতু আপনি পড়াশোনা করেন। এত টাকা কেন অন্য পেজে তো কম নেই? কারণ আমরা এত টাকা নিচ্ছি এই কারণে, আমরা মানসম্মত শিক্ষকের মাধ্যমে ক্লাস নেই, তাই ভালো কিছু পেতে চাইলে এখানে ইনভেস্টের পরিমাণও ভালো থাকতে হবে। ঠিক আছে, আপনি দেখবেন বসুন্ধরা সিটি থেকেও একটা শার্ট আপনি কিনতে পারবেন যেটার দাম হচ্ছে প্রায় 2000 টাকা, কিন্তু আবার এরকম একটা শার্ট কালার দেখতে এটা গুলিস্তান থেকে আপনি দেখা যায় 200 টাকা দিয়েও কিনতে পারবেন। পার্থক্য কি? ওটার কোয়ালিটি পার্থক্য, বুঝাতে পেরেছি? আর আমরা অত বেশিও নেই না, একবারে যে আহামরি নিচ্ছি তাও না। 1499 টাকা আপনার নিজেকে তৈরি করতে এখানে আসলে কি বেশি নেওয়া হচ্ছে? বলেন, আমরা আপনাকে সে ভর্তি পরীক্ষা পর্যন্ত পড়াবো। আমাদের এখানে ক্লাস লিমিটেশন কত জানেন? 100+ ক্লাস। আমরা বলছি 100+ ক্লাসের মধ্যে আমরা শেষ করব, কিন্তু যদি আপনাদের পরীক্ষা 1 বছর না হয়, 1 বছর পর্যন্ত আপনাদেরকে আমরা পড়াবো। একবার পরীক্ষার আগ পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে পড়াবো। বুঝতে পেরেছেন ভাই? তাহলে এখানে টিচারদেরকে পেমেন্ট করতে হয়। আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখে নেই। এখানে আছে, বাংলাদেশে প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স সীমা কত? প্রাথমিক শিক্ষার জন্য শিশুদের নির্ধারিত বয়স কত? 6 থেকে 10 বছর, 5 থেকে 11 বছর, 6 থেকে 11 বছর, 5 থেকে 10 বছর। তাহলে সাধারণত একটা স্টুডেন্টকে আমরা যে ভর্তি করাই সেটা হচ্ছে অবশ্যই তার বয়স 6 হতে হয়, তাই না? 6 বছর হতে হবে। আর 10 বছরের মধ্যে কি করতে হবে? 10 বছরের মধ্যে তার প্রাথমিক বিদ্যালয়ের পড়াটা শেষ করতে হবে। আমরা আগে ধরেন এইভাবে, এই কান এভাবে লাগুর পাই কিনা, ঠিক আছে, কান স্পর্শ করতে পারে কিনা, এভাবে স্যাররা ধরে যদি পাইতাম তার ভর্তি করাতাম। আর এখন তো আসে। ঠিক আছে, আপনাদেরকে এটা করেছে কিনা প্রাইমারিতে ভর্তি হতে? তো এইভাবে হচ্ছে টেস্ট করে। তো এখন কান তো ধরায়, তারপরে ছোটখাটো প্রশ্নও করে যে বর্ণমালা লিখতে পারো কিনা। তার মানে বাচ্চাদেরকে মানে আপনি বাসায় আগে কিছু কিছু পড়াশোনা করে ফেলতে হবে, নাহলে প্রাইমারিতে ভর্তি নেয় না এখন। ঠিক আছে, আর অবশ্যই একটা বয়স হতে হয় যেটা 6 বছর। এর আগে ধরো 4 বছর বয়সে বাচ্চাকে পিটাচ্ছেন স্কুলে যাইতে, তো এটা কিন্তু আবার একবার অতিরিক্ত হয়ে যায়। তাহলে 6 থেকে 10 বছর হবে। এখানে
সঠিক অ্যান্সার কি হবে? 6 থেকে 10 বছর পর্যন্ত প্রাথমিক শিক্ষা শিশুদের নির্ধারিত বয়স সীমা। তারপরে আসেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা কয় বছর মেয়াদি? বাংলাদেশের প্রাথমিক শিক্ষা হচ্ছে 5 বছর মেয়াদি, তাই না? 5 বছর মেয়াদি, অর্থাৎ 6 বছর থেকে শুরু হচ্ছে। 6, 7, 8, 9, 10, এই 5 বছর মেয়াদি প্রাথমিক শিক্ষা প্রদান করা হয়। তারপর আসে 1973 সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারি করা হয়? 1973 সালে কয়টি প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়েছে? 30,100, 35,200, 36,165 নাকি 40,000? কয়টি প্রাথমিক বিদ্যালয়কে স্বীকৃতি প্রদান করা হয়েছিল সরকারিভাবে? 36,165, এটা প্রথম। ঠিক আছে, হ্যাঁ। প্রতি বছরই কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় কি করা হয়? ঘোষণা করা হয়, সরকারিকরণ করা হয়। বর্তমানে কয়টা আছে? 65,569টি। এটা আপডেট 65,569। 65,569টি বর্তমানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তাহলে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তবে এগুলা কি? এগুলো হচ্ছে সরকারি। ঠিক আছে, এগুলো হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনেক প্রাথমিক বিদ্যালয় আছে এখনো সরকারি হয়নি, কিন্তু সরকারি হয়েছে এরকম কয়টা? সেটা হচ্ছে 65,569টি। ঠিক আছে, এটা একটু আপডেট নোট করে রাখবেন। আর প্রথমটা আর সর্বশেষটা এটা জেনে যাবেন। তবে এটার মধ্যে আবার পরিবর্তন হতে পারে। 65,569টির মধ্যে আবার 70,000 হয়ে যেতে পারে, কারণ এটা যেহেতু আপডেটেড। বছর বছরেই প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের ঘোষণা দেয় কিছু কিছু। তারপর বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে? এটা আমি অলরেডি বলে দিয়েছি, দেখি আপনাদের মনে আছে কিনা, অ্যান্সার করবেন। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় 1973, 74, 75 নাকি 76? বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কত সালে? এটা অ্যান্সার করবেন আপনারা। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় কত সালে? 1973 না 74? 74 যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি করা হয় 1974 সালে। তো দেখেন আপনাদের এই যে শিক্ষা সম্পর্কে বিষয়গুলো, এগুলো পরীক্ষার মধ্যে কত গুরুত্বপূর্ণ। আরো আসে, যেমন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? তাহলে দেখেন যদি আসে যে বাংলার প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় কোনটি, এরকম প্রশ্ন আসে। বিশ্ববিদ্যালয় যদি বলা হয় তখন সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর যদি বলা হয় স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয়, মনে রাখবেন স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যদি বলা হয় তখন সেটা হবে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। কারণ স্বাধীনতার পরে
প্রথম যে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছে সেটা হচ্ছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ইসলামী বিশ্ববিদ্যালয়টি। তো এরকম টাইপের প্রশ্নগুলো আসে। তারপরে আরো কিছু বিষয় শিক্ষা সম্পর্কেও আপনাদের পরীক্ষাতে আসতে দেখা যায়। আর অনেক বিষয় আছে শিক্ষা সম্পর্কেও আছে। যেগুলো নোট করেছেন আপনারা। হ্যাঁ, যেমন আরো আসে, যেমন ইউনেস্কো শিক্ষার কয়টা স্তম্ভের কথা বলেছেন। যেমন ইউনেস্কো শিক্ষার 4টি স্তম্ভের কথা বলেছেন। স্তম্ভের কথা বলেছেন। তাহলে ইউনেস্কো শিক্ষার 4টি স্তম্ভের কথা বলেছেন। 4টি স্তম্ভের কথা বলেছেন। ঠিক আছে, যেখানে দেখা যায় যে লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিখা, কাজ করার, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু বি। এটা একটা সমাজসেবা অধিদপ্তর একটা পরীক্ষা এসেছিল যে ওই চারটা কি কি, 4টা স্তম্ভের কথা বলা হয়েছিল। ওই 4টা কি কি? এটা হচ্ছে লার্নিং টু নো, এটা একটা। আরেকটা হচ্ছে লার্নিং টু ডু। ঠিক আছে, লার্নিং টু নো, লার্নিং টু ডু, তারপর হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, এরকম আছে আরেকটা, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু লিভ টুগেদার, আর লার্নিং টু বি, লার্নিং টু বি। এই 4টা, এটা মনে রাখবেন আপনারা। এই 4টা, লার্নিং টু নো, লার্নিং টু ডু, তারপর হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, আর লার্নিং টু লিভ, লার্নিং টু বি। এই 4টা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত স্তম্ভের নাম। তাহলে পরীক্ষাতে আসবে ইউনেস্কো স্বীকৃত 4টি স্তম্ভ কি কি? এই 4টি স্তম্ভ হচ্ছে এগুলো: লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার, লার্নিং টু বি। এই 4টা হচ্ছে ইউনেস্কো স্বীকৃত। তারপরে এসডিজি কর্তৃক ঘোষিত যে 17টি লক্ষ্যমাত্রা, এসডিজি কর্তৃক ঘোষিত, আপনারা জানেন এসডিজি মানে কি? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে 17টা কি আছে? গোলস, তাই না? 17টা গোলস আছে। এখানে এডুকেশন, এই যে এডুকেশন, কোয়ালিফাইড এডুকেশন, এটা সম্পর্কে বলা আছে কয় নং অনুচ্ছেদে? 4 নং গোলের মধ্যে। 4 নং গোলে আপনার এডুকেশন সম্পর্কে বলা আছে। 4 নং গোলের মধ্যে এডুকেশন সম্পর্কে বলা আছে। তো এই যে বিষয়গুলো আপনাদের জানাটা খুব জরুরি। তারপর কিছু বিভিন্ন ইনস্টিটিউট, যেমন মেরিন একাডেমি কোথায় অবস্থিত, মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত, এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত, এগুলো আসে পরীক্ষাতে। মাদ্রাসা শিক্ষা প্রশিক্ষণ অথবা শিক্ষা বোর্ড আছে কয়টি, মোট ক্যাডেট কলেজ আছে কয়টি, এগুলো আসে। আপনারা কি জানেন মোট ক্যাডেট কলেজ কয়টা? 12টা মোট ক্যাডেট কলেজ আছে বাংলাদেশে বর্তমানে। ঠিক আছে, ফুজদারহাট ক্যাডেট কলেজ থেকে শুরু হয়েছিল। তারপর জাতীয় অধ্যাপক নিয়োগ দেওয়া হয়েছিল কত সাল থেকে? প্রতি বছরে দেখবেন জাতীয় অধ্যাপক নিয়োগ দেন। এটা কে দেন? এটা দেন হচ্ছে শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী হচ্ছেন জাতীয় অধ্যাপক নিয়োগ দিয়ে থাকেন। তো এই জাতীয় অধ্যাপক নিয়োগ সর্বপ্রথম দেওয়া হয়েছিল 1975 থেকে। ঠিক আছে, প্রতি বছর জাতীয় অধ্যাপক ঘোষণা করে। তো এই যে শিক্ষা সম্পর্কে বিষয়গুলো, এগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। তারপরে এখানে আরো কিছু বিষয় আপনাদেরকে পড়তে হবে, যেমন কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছিল, এটা তারিখ সহকারে দেয়া আছে। তো এই যে বিষয়গুলো খুঁটিনাটি আছে, এগুলো আপনাদেরকে ধরে ধরে পড়াটা খুব জরুরি। আমাদের অনেক ভাই বোন দেখা যায় যে এগুলাকে অবহেলা করার কারণে পিছায়া যায়। ঠিক আছে, আপনি প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আগে একটা রুটিন বানাবেন। ঠিক আছে, রুটিন করতে হবে। আর রুটিন করার আগে অবশ্যই একটা টার্গেট থাকতে হবে। ঠিক আছে, অবশ্যই আপনার কি থাকতে হবে? টার্গেট।
এই টার্গেট সেট করতে হবে আপনাকে, টার্গেট সেট। তো টার্গেট সেট করে আপনি হচ্ছে কি করবেন, প্রথমে একটা রুটিন তৈরি করবেন। তারপরে যে কাজটা করবেন, এই রুটিনের মধ্যে চাকরির পরীক্ষাতে আসে এরকম কয়েকটা সাবজেক্ট নির্ধারণ করবেন, যেমন বাংলা থেকে প্রশ্ন আসে, তারপর ইংলিশ থেকে প্রশ্ন আসে, জিকে থেকে প্রশ্ন আসে, ম্যাথ থেকে প্রশ্ন আসে, তারপর হচ্ছে সায়েন্স, ডেইলি সায়েন্স। এই তো এই 5টা বিষয় থেকে কিন্তু চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে। আবার মেন্টাল এবিলিটিও আসে, ঠিক আছে, এমসি মেন্টাল এবিলিটি। তো এখন দেখেন যেটাকে আইকিউ বলা হয়। তো এই যে বাংলা আপনি কখন পড়বেন এই টাইমটা নির্ধারণ করবেন, বা কত ঘন্টা পড়বেন। ধরুন আপনি 1 আওয়ার পড়লেন, এটা লিখলেন। ইংলিশ আপনি যেহেতু একটু দুর্বল, আপনি হচ্ছে এটা 2 আওয়ার পড়লেন। ইংলিশ যদি বেশি দুর্বল হয়, আমাদের এখানে একটা কোর্স আছে, আপনি চাইলে এই কোর্সে ভর্তি হতে পারেন মাত্র 750 টাকা। 750 টাকা দিয়ে আপনি ইংলিশের এই কোর্সটা যদি করেন, তাহলে এখানে 200+ ক্লাস আছে। এটা রেকর্ড থাকবে ক্লাস। এই ক্লাসগুলো করার পরে আপনি আর বাংলাদেশে কোথাও প্রাইভেট পড়তে হবে না, আপনি পড়াবেন 750 টাকার এই কোর্সটাতে। তবে এই কোর্সটার যেই টেকনিকগুলো আছে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি একদিকে যেতে হবে, শুধু শুধু ধরেন এখানে একটু ওখানে একটু, ওখানে ওই কোচিং এ দৌড়াইলে একটা হবে না। তারপর আপনি জিকেটা, ধরেন জিকে যদি আপনি ভালো পারেন তাহলে আপনি আধা ঘন্টা পড়লেন, তাই না? আর আধা ঘন্টা পড়লে জিকে জিন্দেগি তো হবে না, ঠিক আছে, মিনিমাম আপনি 1 ঘন্টা পড়তে হবে। তাহলে আধা ঘন্টা কি করবেন, আধা ঘন্টা হচ্ছে নিউজ পেপার পড়বেন, ঠিক আছে, নিউজ পেপার পড়লেন অথবা নিউজ দেখলেন। নিউজ দেখার চেয়ে পড়াটা খুব ইফেক্টিভ হয়। তো এইভাবে আপনি হচ্ছে একটা রুটিন সাজাইলেন, তারপর ম্যাথ, ডেইলি সায়েন্স, তারপর হচ্ছে আইকিউ, এগুলো সাজায়া তারপরে আপনি পড়তে বসেন। এটা টেবিলের মধ্যে লাগিয়ে দেন, ঠিক আছে, টেবিলের মধ্যে লাগিয়ে দেন। আর একটা ছবি তুলে মোবাইলে রাখেন। আপনি যদি ভুলে যান যে কখন জানি আপনি বাংলা পড়ার কথা ছিল, ধরেন বাংলা এটা হচ্ছে আপনি সকালে পড়তে পারেন, ঠিক আছে, মর্নিংয়ে আপনি এটা পড়তে পারেন যে 1 ঘন্টা পড়লেন। তারপর জিকেটাও মর্নিংয়েই পড়বেন, ঠিক আছে, জিকেটাও মর্নিংয়েই পড়লেন। আপনি আপনি যদি ফ্রি হন, যদি ফ্রি আপনি কোনো কাজ করেন না, শুধু লাইব্রেরিতে গিয়ে এসে যে পড়াশোনা করেন, তাহলে ইংলিশটা শুরু করার উচিত হচ্ছে আফটার মাগরিব। ঠিক আছে, আফটার মাগরিব, এই মাগরিবের পরে আপনি ইংলিশটা শুরু করেন, একটানা এশা পর্যন্ত আপনি পড়তে পারেন, ঠিক আছে, মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা আপনি পড়লেন। পড়ার পরে হচ্ছে আপনার ম্যাথমেটিক্স ধরবেন হচ্ছে রাতে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি ধরেন রাতে যদি 1-2 ঘন্টা করে করেন, তাহলে দেখবেন যে ম্যাথের অনেক ফাংশনগুলো আছে খুব ইন্টারেস্টিং, এগুলো নোট করতে আপনি মন চাইবে। তারপর হচ্ছে ডেইলি সায়েন্স, আপনি সপ্তাহে সবগুলো সাবজেক্ট পড়া দরকার নেই, 3 দিন বা 4 দিন করে করে আপনি পাল্টায় পাল্টায় পড়েন। ডেইলি সায়েন্স আপনি প্রতিদিন পড়া দরকার নেই, সপ্তাহে ধরেন 2 দিন বা 3 দিন আপনি পড়লেন, ঠিক আছে। আইকিউ 2 দিন বা 3 দিন আপনি পড়লেন। তবে আইকিউ যখন আপনি পড়তে বসবেন, একটানা আপনি না করলে এগুলো আসলে মিলাতে পারবেন না, ঠিক আছে। একটানা 1 ঘন্টা করে করলেন, এটা সপ্তাহে 2 দিন বা 3 দিন করে। কিন্তু আপনাকে প্রতিদিন পড়তে হবে যেটা, সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, আর হচ্ছে সাধারণ জ্ঞান এবং ম্যাথ। এই 4টা সাবজেক্ট বাধ্যতামূলক আপনার প্রতিদিন পড়তে হবে, বুঝতে পেরেছি। আর ডেইলি সায়েন্স এবং আইকিউ এটা হচ্ছে সপ্তাহে যে কোনো একটা সুযোগ মতো আপনি হচ্ছে করলেন। আর আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকে, কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ক্লাস কি থাকবে, এই যে রেকর্ডেড আপনি ক্লাস পাচ্ছেন, যতবার খুশি ততবার দেখার সুযোগ আছে এখানে। হ্যাঁ, আমাদের যে আপনি যদি বলেন যে ভাই আমি তো আসলে পার্ট টাইমে জব করি, আমি আসলে ক্লাস করা সম্ভব না, এখন কি করতে পারি? তা আমার পরামর্শ হচ্ছে আপনি রেকর্ডেড যে ক্লাসগুলো আছে, রেকর্ডেড ক্লাসগুলো আপনি শুনেন, হ্যাঁ, হেডফোন লাগিয়ে। তারপরে আপনি যখন বাসে বসে থাকবেন, বাসে বসে যদি আপনি পড়াশোনা করেন, বই পড়েন অথবা রেকর্ডেড ক্লাসগুলো শুনেন, আচ্ছা বলেন তো বাসের হেল্পার কি আপনার কাছ থেকে এক্সট্রা টাকা নিবে না? আর খুশি হবে যে না আসলে ছেলেটা পড়ুয়া, প্রশংসা করবে মানুষ। সুতরাং প্রশংসা কুড়াতেও আপনাকে এই কাজটা করা উচিত, ঠিক আছে। একটা হ্যাবিট করেন, পড়াশোনা একটা অভ্যাস তৈরি করেন। পড়াশোনা না করলে আপনি দেখবেন যে নিজেকে বলদ বলদ মনে হয়, ঠিক আছে। আবার পড়াশোনা বেশি করলেও নিজেকে বলদ মনে হয়। ওয়াটসন বলছিল যে আমি যতই পড়াশোনা করি নিজের মূর্খতা ততই ধরা পড়ে, ঠিক আছে। আমরা কত পরিমাণ ভুলের মধ্যে আছি, কিন্তু নিজেকে পণ্ডিত মনে হয় কখন, যখন পড়াশোনা বাদ দিয়ে দিবেন। মনে হয় যা দূর সোল ভাই কি পড়ায়, আমি তো পারি।
সবকিছু এমন মনে হবে, কিন্তু পড়াশোনা শুরু করেন দেখবেন কত কি জানি না, আল্লাহ আমি এটা জানি না, এরকম মনে হবে। ঠিক আছে, তো অজানাকে জানা এটা হ্যাবিট হওয়া উচিত আমাদের। আপনি যদি মনে করেন যে যে আমি আসলে পড়াশোনাটাকে হ্যাবিট করব, মনে করবেন আপনার পরবর্তী যারা প্রজন্ম তারা খুব সভ্য হবে, তারা খুব ভদ্র হবে, তারা খুব নম্র হবে, তারা শান্তিতে বসবাস করতে পারবে। আর যদি আপনি পড়াশোনা ব্যতীত লাইফ লিড করেন তাইলে আর বিপরীতটা হবে। ঠিক আছে, সবসময় অস্থিরতার মধ্যে থাকবেন, হতাশার মধ্যে থাকবেন, নিজেকে শেষ করে দিতে মনে চাইবে, ষড়যন্ত্র, তারপরে হচ্ছে হিংসা বিদ্বেষ সবসময় ভিতরে কাজ করবে, অস্থির হয়ে থাকবেন সবসময়। কারণ কি, এগুলো দূর করতেও পারবেন না, আর আরেকজনকে শান্তি থাকতে দিবেন না। আমাদের সমাজের মধ্যে আপনি দেখেন অধিকাংশ রাজনীতিবিদ পড়াশোনা করে না। অধিকাংশ আপনি দেখেন যদি বিগত সালে যারা মেম্বার চেয়ারম্যান হয়েছে অধিকাংশই আপনি দেখবেন যে খুব কম পড়াশোনা করেছে, ক্ষমতার জোর টাকার জোরে হচ্ছে তারা লিডিং পর্যায়ে চলে গেছে। এখন গিয়ে তো সমাজ চালাতে পারছে না, এখন তার মতো করে সে সমাজ চালাচ্ছে, হযবরল একটা দুর্নীতিযুক্ত সমাজ প্রতিষ্ঠা করেছে। এখান থেকে আর বের হতে কেউই পারছে না। একবারে মানে টুপি পাড়া হুজুর থেকে শুরু করে একবারে যারা শ্রমিক প্রত্যেকের রক্তে রক্তে আপনার এই দুর্নীতি ঢুকে গেছে, এখান থেকে বের হতে পারছে না। বর্তমান সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে পে স্কেল চালু করেছে। আপনারা অনেকে মনে হয় পে স্কেল সম্পর্কে জানেন না। তো পে স্কেল চালু করে বর্তমান যিনি অর্থমন্ত্রী আমির খসরু, উনি বলেছেন যে পে স্কেলটা চালু করার কারণ হচ্ছে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতি কমিয়ে দেয়, দুর্নীতি যাতে না করে। ঠিক আছে, এটাই হচ্ছে পে স্কেল চালু করার একটা উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য। পে স্কেলের মাধ্যমে আপনার পূর্বে যা বেতন ছিল এখন অর্ধেক বাইরে যাবে, কারো 20% বাড়বে, যারা উপরের দিকে তাদের কম বাড়ে, 500-1000 বাড়বে, কিন্তু নিচের পর্যায়ে যারা অষ্টম গ্রেড, নবম গ্রেড, দশম গ্রেড তাদের অর্ধেকেরও বেশি বাড়ে, 100 গুণেরও বেশি বাড়ে। আপনার বেতন 10,000 হয়ে যাবে এখন 20,000, আপনার বেতন 20,000 হয়ে যাবে এখন 35-40,000। ঠিক আছে, তো এটা ঘোষণা করার কারণটা কি? কারণটা হচ্ছে যাতে দুর্নীতি কমে যায় আস্তে আস্তে, এক সময় যাতে নির্মূল হয়ে যায়। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, তো আপনাকে দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই স্বশিক্ষিত এবং সুশিক্ষিত হতে হবে, নিজেও শিখতে হবে আর শিক্ষাটা ভালোভাবে গ্রহণ করতে হবে। ঠিক আছে, এখন আপনি শিখলেন উল্টাপাল্টা, আপনি স্টুডেন্টকেও পড়াবেন উল্টাপাল্টা। ঠিক আছে, আপনি যদি ভালো কিছু শিখেন তাহলে স্টুডেন্টকে ভালো কিছু শিখাতে পারবেন, নতুন নতুন জিনিস শিখাতে পারবেন। নাইলে সে বস্তা পোষা ট্র্যাডিশনাল পদ্ধতিগুলো আপনি ক্লাসে অ্যাপ্লাই করবেন আর পোলাপান শুধু কথা বলবে, মনোযোগে দিবেন আপনার প্রতি। অথবা আপনি বসকে কনভিন্স করতে পারবেন না, বস দেখবেন প্রতি ক্ষেত্রে আপনাকে শুধু দোষ দিচ্ছে, যে কোনো মুহূর্তে আপনার চাকরি চলে যেতে পারে। ঠিক আছে, কারণ কনভিন্স করাও আপনাকে শিখা দরকার, শিখতে হবে। ঠিক আছে, শিখার কোনো শেষ নেই ভাই। তা আমরা 19তম নিবন্ধনের যে জেনারেল ফুল কোর্স আমরা এখানে করাচ্ছি, নতুন একটা ব্যাচ। আপনারা চাইলে আজকেই ভর্তি হতে পারেন। আমি আমার ক্লাসে যে ঘোষণা দিয়েছি, আমরা 4টা বই আপনাকে ফ্রিতে দিব, তারপর একটা শর্ট সাজেশন দিব, তারপরে এক্সাম নিব। আমরা 100-র উপরে ক্লাস নিব। ঠিক আছে, এখন অনেকে আছে ক্লাস নিয়ে কিন্তু ছেড়ে দেয়, কিন্তু আমরা ক্লাস নিব এবং ওই ক্লাসের উপর পরীক্ষা নিব। তাহলে পরীক্ষা দেওয়ার পর আপনি নিজেকে যাচাই করতে পারলেন যে ও আচ্ছা আমার পজিশন তাহলে এখানে, হ্যাঁ তাহলে আমাকে আরেকটু ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, আমাদের অনেক ভাই বোন নিজেও ভর্তি হয়েছে, অন্যকেও ভর্তি করিয়েছে। ঠিক আছে, রেফারেন্সের মাধ্যমে আমাদের এখানে অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, আবার অনেকে রাগ করে অন্য জায়গায় ভর্তি হয়েছে, হয়ে কয়েকদিন পর আবার এখানে চলে আসছে যে ভাইয়া আমি আসলে ভর্তি হয়েছিলাম কয়েকটা ক্লাস দেখে চমকিত হয়ে ভর্তি হয়েছে ওখানে, এখন আর ভাল লাগছে না, আমি বুঝতে পারছি না ওদের কথা, আপনাদের এখানে আমি আবারও জয়েন করতে চাই। তা আবার জয়েন করাই আমরা। তো যা হোক, আপনি যদি আমাদেরকে দায়িত্ব দেন আমরা চেষ্টা করব সর্বোচ্চ দায়িত্বশীলতার ভূমিকা পালন করা, আপনাকে শিক্ষা দেয়া, আপনাকে টেকনিকগুলো রপ্ত করিয়ে দেয়া, ক্লাসের পর ক্লাসের মধ্যেই শেষ করে দেয়া, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর আমরা চাই যে 2026 সাল আমার জীবনে একটা অর্জনের, একটা অ্যাচিভমেন্টের বছর হোক। এটা কে না চায়? 2027 সাল যাতে আমাকে বেকার হিসেবে মানুষ না চিনে, কারণ বেকারত্ব একটা হতাশা, বেকারত্ব মানে একটা অভিশাপ, সমাজের মধ্যে কোনো দাম পাওয়া যায় না। ঠিক আছে, সমাজে কোনো অবস্থানই থাকে না এই বেকারত্বের কারণে।
নিজে কথা বলতে ভাল লাগে না, চুপচাপ বসে থেকে শুধু মোবাইল চালাতে ভাল লাগে। ঠিক আছে, তো এই যে বেকারত্ব থেকে আপনি বের হতে চাইলে, নিজে ইতিহাস তৈরি করতে চাইলে, তাহলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। 2-3 মাস আপনি লেগে থাকেন, ঠিক আছে? 2-3 মাস যদি লেগে থাকেন, ইনশাল্লাহ দেখবেন একটা পথ আপনার বের হবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছি? তা আমি আবারও ঘোষণা করছি, আমাদের এখানে যদি আপনি ভর্তি হতে চান, আমি কিছুক্ষণ লাইভটা রেখে দিব শুধু আপনাদের জন্য। আরো কয়েকজন আছে, কে কে আছেন এখানে, যে ভাইয়া আমি এখনো ভর্তি হই নাই, যদি থাকেন কমেন্টে জানিয়ে দেন। মানে সবাই হয়ে গেছেন না? আচ্ছা, যারা যারা এখনো ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে নিতে পারবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, আমি যে অফারটা দিয়েছি জাস্ট 1499 টাকা, ঠিক আছে? কিন্তু আপনি ক্লাস কেটে গেলে আবার 3000 টাকা লাগবে। ঠিক আছে, আমি আপনাদের সুবিধার্থে আমি ক্লাস কেটে দিব না, আমি কিছুক্ষণ ক্লাসে আছি। যদি আপনাদের ভর্তি হওয়ার ইচ্ছা থাকে, প্রয়োজনে আপনি হাফ দিবেন, অর্ধেক দিয়ে হলেও আপনি ভর্তি হবেন। তবে অর্ধেক দিলে বাকি রাখবে বই পাঠাবো না আমরা। যেদিন ফুল পেমেন্ট করবেন ওই দিন আমরা বই পাঠিয়ে দিব। আপনি যদি এখন বলেন যে ভাই আমি 1000 টাকা দিব, আমি 1 সপ্তাহ পরে বাকি টাকা দিয়ে দিব, তা আমরা নোট রাখবো আর কি, বাকি টাকা পে করলে আমরা বই পাঠিয়ে দিব। ঠিক আছে, আমাদের কন্ডিশন হচ্ছে 1499 টাকা দিয়ে যে ভর্তি হবে তাকে বইয়ের আর কোনো আলাদা পে করতে হবে না। এর মধ্যে হচ্ছে বইয়ের খরচ আমরা নিয়ে নিলাম। তো আমরা 1499 টাকার মধ্যে বই পাঠিয়ে দিব, সাজেশন দিব, তারপর হচ্ছে পরীক্ষার যে ব্যবস্থা সেখানে আপনাকে অ্যাড করিয়ে দিব। তারপরে আপনার ক্লাসের একটা রুটিন দিব। ঠিক আছে, কোন দিন কোন ক্লাস, আজকে সাধারণ জ্ঞান, কালকে বাংলা, তারপর হচ্ছে গণিত, তারপর হচ্ছে ইংলিশ, এভাবে আপনার কাছে একটা রুটিন থাকবে। তবে রুটিন চেঞ্জও হতে পারে, কারণ সুবিধা অসুবিধা আছে না, চেঞ্জও হতে পারে। যদি চেঞ্জ হয়ে যায় আপনার সময়ের সাথে না মিলে, সমস্যা নেই, ক্লাস কিন্তু কি থাকে, রেকর্ড থাকে। ক্লাস আপনি রেকর্ডেড ক্লাসগুলো আপনি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমার কথা। আপনারা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলেন সবাইকে ধন্যবাদ। যদি মনে হয় যে ভাইয়া আমি ভর্তি হতে চাই, তাহলে লেট করবেন না। ঠিক আছে, যত লেট করবেন আর পিছিয়ে যাবেন। শত শত ভাই বোন অলরেডি যুক্ত হয়ে গিয়েছে, কিন্তু আপনি হন নাই। এটা আপনি পরে বুঝবেন। ঠিক আছে, পরে বুঝবেন। আর শিক্ষা খাতে ইনভেস্ট করে কেউ আজ পর্যন্ত দেউলিয়া হয় না, এটা মাথায় রাখেন। ভাইয়া আমি বই এখনো পাই নাই। জি হাফেজ স্বাগত হোসেন ভাইয়া, বই অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ, বই পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, আপনি বই পেয়ে যাবেন, আমরা বই পাঠিয়ে দিয়েছি অলরেডি। ঠিক আছে, বই অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি। জি, আর কে বাকি আছেন একটু জানিয়ে দিবেন। কার কোনো প্রশ্ন আছে?